ছিলাম ওই যে ক্যামেরা। ওকে, সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ভার্চুয়াল হিরোর ব্যাচ 2 এর আজকে সেকেন্ড ক্লাসে। সো আজকে আমরা মূলত আলোচনা করব আমাদের ডে 2 এর যে মডিউল সেখান থেকে ফরম্যাটিং পেজ, একটা পেজ কীভাবে ফরম্যাট করে, এবং দ্বিতীয় হচ্ছে টেবিল। মনে রাখবেন এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের অ্যাসাইনমেন্ট 2 এ টেবিলের উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং কারো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। সো আমরা আমাদের আজকের সেশনটা এই মুহূর্তে শুরু করছি। তো প্রথমে আমি যেটা করব, প্রথমে হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিব। আপনারা আসলে জানেন যে কিভাবে ওয়ার্ড ফাইল নিতে হয়। আমি জাস্ট আমার স্টার্টিং মেনু থেকে ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। এরপরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। ওকে, সো আমি যখন ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পর আমি ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। ওকে, সো আমি এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পেজ ফরম্যাটিং। পেজ ফরম্যাটিং বলতে কি, এই পেজটা আসলে কেমন দেখাবে এবং পেজটা সাইজ কত হবে, মার্জিন কত হবে, সেটা কি আপনার এরকম লম্বা থাকবে, ল্যান্ডস্কেপ থাকবে নাকি পোর্ট্রেট থাকবে, এই বিষয়গুলো আমরা আজকে নিয়ে কথা বলবো। অনেক সময় কাজের দরকারে আমাদের পেজটা আসলে ঘুরায় ধরতে হয়, যেটা আমরা বলি প্রস্থর দিকে, বা এখানে বলা হয় ল্যান্ডস্কেপ। সো সেই বিষয়গুলো কিভাবে করে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। তার আগে আমরা একটু দেখে নেই যে আসলে এই পেজে আসলে মার্জিন কোনটা। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই পেজটাতে এই যে দেখেন লেখাটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে, বাট মাঝের এই জায়গাটুকু কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, হ্যান্ড রাইটিংটা ইগনোর করেন। ওকে, সো মাঝে আচ্ছা, দেখেন এই ফাঁকা, এই জায়গাটুকু আসলে ফাঁকা আছে, এই জায়গাটুকু ফাঁকা। আবার যদি আপনি খেয়াল করেন উপরে দেখেন, উপরে কিছুটা জায়গা ফাঁকা আছে। একইভাবে আমি যখন লেখা শুরু করব, এদিকে এসেও দেখবেন সেম কিছু জায়গা ফাঁকা আছে, আবার নিচের দিকেও কিছু জায়গা ফাঁকা থাকবে। মূলত এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে আমরা, যে আমাদের খাতায় যে মার্জিন দেওয়া থাকতো না, মূলত এগুলো হচ্ছে জিরো মার্জিন। এটা মানে অর্থাৎ 0.5 মার্জিন আছে না? এখানে ডিফল্ট হিসেবে 1 ইঞ্চ মার্জিন থাকার কথা, সেটা আমরা দেখতেছি। সো চারিদিকে আমার পেজের চারিদিকে আমাদের হেডার, ফুটার, লেফট, রাইট, চারিদিকে দেখেন একটা নির্দিষ্ট পরিমাপে অংশ কিন্তু বাকি থেকে যাচ্ছে, যেটা আমরা মার্জিন বলতেছি। ঠিক এইরকম আমরা যদি পেজটা দেখি তাহলে ঠিক এইরকম কিছু জায়গা আমাদের, ওকে, সো ঠিক এইরকম বিষয়টা। তো এই যে লাল জায়গাটুকু যে ভিতরের জায়গা, এই জায়গা আপনি এগুলোতে এই জায়গাটুকু তো লিখতে পারবেন, বাট এই পাশের যে জায়গা সেই জায়গাগুলোতে আপনি লিখতে পারবেন না। মূলত এগুলো, এই জায়গাটুকু, এগুলোকে আমরা বলি মার্জিন। সো আমাদের প্রয়োজন অনুযায়ী এই মার্জিনগুলো আসলে কম বেশি করা যায়। প্রথমে আমরা দেখব এই মার্জিনটা কিভাবে কম বেশি করে। তো মার্জিন কম বেশির জন্য বা একটা পেজ ফরম্যাটিং এর জন্য আমরা যেই কাজটা করি সেইটা হচ্ছে আমরা লেআউটে আসি। সবাই একটু খেয়াল করেন, আমাদের যে মেইন রিবন আছে, মেইন রিবন থেকে আমরা চলে আসব লেআউটে। সো লেআউটে আসলে দেখেন এখানে কিছু অপশনস আছে। মূলত লেআউট অপশনটা হচ্ছে পুরো পেজের লেআউটটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ পুরো পেজটা আপনি কিভাবে নিতে যাচ্ছেন, কিভাবে দেখতে চাচ্ছেন সেইটার জন্য। তো আপনারা যদি দেখেন প্রথমে আছে মার্জিনস। সো আমি যদি মার্জিনসে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে বেশ কিছু ডিফল্ট মার্জিন দেওয়া আছে। যেমন আমাদের নর্মালি দেওয়া আছে কত, টপে দেওয়া আছে 1 ইঞ্চি, বোটামে দেওয়া আছে 1 ইঞ্চি, লেফট দেওয়া আছে 1 ইঞ্চি, এবং রাইট দেওয়া আছে 1 ইঞ্চ। সো নর্মাল অবস্থায় আমাকে একটু বলেন তাহলে যে এই যে পেজটা এখন নর্মাল ফরম্যাটিংয়ে আছে, এর উপরে নিচে মার্জিন কত আছে? ভাইয়া 1 ইঞ্চি করে আছে। 1 ইঞ্চি করে আছে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে সব জায়গায় 1 ইঞ্চি করে মার্জিন আছে। সো আপনি চাইলে এটা কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমরা যদি ন্যারো করি, ন্যারো করলে আমার মার্জিনটা হয়ে যাবে 0.5 ইঞ্চ। 0.5 ইঞ্চ টপ, 0.5 ইঞ্চ বোটাম, জিরো পয়েন্ট ভাই ফাইভ ইঞ্চ লেফট, 0.5 ইঞ্চ রাইট। তো এখানে কি করলাম, আমি এখানে আমার মার্জিনটা আমি আমার প্রয়োজন মতো আমি চেঞ্জ করলাম। বা এর পরেও দেখেন আরেকটা অপশন আছে, মডারেট আছে, ওয়াইড আছে, যেখানে আপনি আপনার ইচ্ছা মতো মার্জিনটা কাস্টমাইজ করতে পারবেন। বাট এখন কথা হলো, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে যে খাতায় লিখি, সেই খাতায় আপনারা একটু বলেন যে আমরা ব্যক্তিগত ইউজ যে করি খাতাগুলা, সেই খাতায় কি রাইট সাইডে কোনো মার্জিন থাকে?
না না ভাই ভাইয়া আমরা দিয়ে থাকি। আসলে রাইট সাইডে কোনো মার্জিন থাকে না। আসলে আমরা ইউজ করি না। আমরা করি কোথায়? আমরা করি টপে এবং লেফটে। লেফট সাইডে রাইট এবং বোটামে আমরা লেফট কোনো সাইডে মার্জিন ইউজ করি না। এখন আমার প্রশ্নটা হচ্ছে, করি। আমি যদি মনে করি যে আমি এরকম একটা খাতা বানাবো, তাহলে কিভাবে বানাবো? সো এটার জন্য অপশন আছে, সেটা হচ্ছে আপনারা কি করবেন, এই যে কাস্টম মার্জিনে আসবেন। আপনি কাস্টম মার্জিনে আসলেই এই যে দেখেন এখানে অপশনগুলো দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন, এই যে দেখেন অপশনগুলো দেওয়া আছে, সেখানে বলে দেওয়া হচ্ছে আপনি টপে কত দিবেন, লেফটে কত দিবেন, রাইটে কত দিবেন, বোটামে কত দিবেন। সো আমি কি করলাম, আমি আমি চাচ্ছি কি আমাদের যে খাতা, আমরা ডেইলি লাইফে যে খাতাগুলো ইউজ করি সেরকম বানাতে। তাহলে অবশ্যই কি টপে মার্জিন থাকে, আমি টপে দিলাম 1 ইঞ্চ। আর এটা কোথায় থাকে? লেফটে থাকে। লেফটে আমি দিলাম 1 ইঞ্চ সাপোজ। তাহলে আমরা দুই জায়গায় দিলাম 1 ইঞ্চ, আমরা বোটামে এবং রাইটে কোনো মার্জিন দিব না। তাহলে আসলে পেজটা কেমন দেখায়? এই যে দেখেন। আচ্ছা, সবাই একটু নিজেকে মিউট করে নেবেন প্লিজ। সবাই একটু নিজেকে মিউট করে নেবেন, যাদের নয়েজ আসতেছে সবাই একটু নিজেকে মিউট করবেন। ওকে, সো দেখেন এখানে কি হলো, আমার এখানে আমার মার্জিন আসলো টপে এবং এবং লেফটে। আমার কিন্তু রাইটে কোনো মার্জিন আসে নাই। রাইটে মার্জিন আসছে কিনা আমি বুঝবো কিভাবে? আমি কি করলাম, ফন্ট বাড়ালাম, আমি অ্যালাইনমেন্টটা রাইট করলাম। দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন রাইটে কিন্তু কোনো মার্জিন নাই। আপনারা যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্ট হিসাবে ওই জায়গাটুকু সে নিয়ে রাখবে। প্রিন্টের সময় যেন পেজ কাটা না পড়ে, এই জন্য সেটা সে নিয়ে রাখবে, কিছু জায়গা সেটা নিয়ে রাখবে, এবং সেটা 20 পিক্সেল মতো, খুব বেশি না। বাট আপনি যদি দেখেন এই লেখাটাকে যদি আমি লেফট অ্যালাইনমেন্ট করি, তাহলে দেখেন এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায়, এই জায়গায় দেখেন যে আমার ইয়াটা বেশি, আমার মার্জিনের পরিমাণটা বেশি। বাট আমি যখন এটাকে রাইট অ্যালাইনমেন্ট করলাম, তখন দেখেন এই ফাঁকা জায়গাটা কিন্তু কম। অর্থাৎ আমার মার্জিনটা হয়েছে কোথায়? টপে হয়েছে এবং লেফটে হয়েছে। আমরা কিন্তু রাইটে এবং নিচে কোনো মার্জিন দিই নাই। সো মার্জিনের বিষয়ে কি সবাই বুঝতে পেরেছি? মার্জিন আমরা কিভাবে চেঞ্জ করব? ভাইয়া, জি যে আমি বলছিলাম মার্জিন আমি সিলেক্ট করার পরে ওইখানে কি কোনো প্রিভিউ অপশন নাই, যে মার্জিনটা দেখা যাবে প্রিভিউ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি যখন লেআউটে আমি আসবেন, বলছিলাম ওইটাই দেখান। লেআউটে যখন আসবে এই যে নিচে অবশ্যই প্রিভিউ থাকছে। জি ভাই, আমি ওই হ্যাঁ এটাই বলছিলাম যে এই অপশনটা দেখালে তো এখানে দেখতে পাওয়া যাবে যে কতটুকু আছে, অবশ্যই প্রিভিউ এখানে আছে। কতটুকু নিলাম। জি, কিন্তু এখানে প্রিভিউটা আপনি এখানে তো মানে আমার স্ক্রিন তো আপনি ছোট দেখছেন, এই জন্য আমি এখানে প্রিভিউটা দেখাই নাই। 1 ইঞ্চ করলাম, বাট দেখেন এখানে আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আমি আসলে কত ইউজ করছি। খালি চোখে এই দিকটাও সেম মনে হচ্ছে, এই দিকটাও সেম মনে হচ্ছে, এই জন্য আমি লেখা দেখালাম আর কি। ওকে, নো জি প্রবলেম। ভাইয়া বুঝতে পারছি। নো জি প্রবলেম। বুঝতে আমরা পারছি। মার্জিনের বিষয়টা কি সবাই বুঝতে পেরেছি? আপনি যখন নিজে করবেন তখন অবশ্যই প্রিভিউ দেখলে বুঝতে পারবেন, বাট আমার স্ক্রিন যেহেতু ছোট দেখাচ্ছে আপনাদের ওখানে, তাই আর কি এটা করা। ওকে, তো মার্জিন কি সবাই বুঝতে পেরেছি আমরা যে মার্জিনটা কিভাবে চেঞ্জ করব? জি ভাইয়া। ওকে, হ্যাঁ সো বুঝলাম। যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, বিশেষ করে আমার ক্লায়েন্টের কথা যদি আমি বলি, তার যে রিকোয়ারমেন্টগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে মার্জিন সবসময় তিনি ন্যারো ইউজ করেন। এখন ন্যারো কেন ইউজ করেন সেটার পিছনে একটা কারণ আছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই কাজ দেখে আপনি, বা আপনার কি কাজ দিচ্ছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট এটা প্রিন্ট করবে নাকি সফট কপিটা ইউজ করবে। যদি ক্লায়েন্ট আপনার ডকুমেন্টটা প্রিন্ট করে, যদি ক্লায়েন্ট আপনার মনে হয় যে ক্লায়েন্ট এটা প্রিন্ট করতে পারে, সেই ক্ষেত্রে মার্জিনটা ইউজ করবে, চেষ্টা করবেন মার্জিন ইউজ করা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি, মানে অর্থাৎ নর্মাল যেটা। বাট আপনার কাছে যদি মনে হয় যে না ক্লায়েন্ট এটা হিসাবে ইউজ করবে, সফট কপি হিসাবে ইউজ করবে, সেই ক্ষেত্রে ন্যারোটা ইউজ করতে পারেন। ন্যারোটা ইউজ করলে কি যেটা হয় যে দুই একটা লাইন বেশি আটানো যায়, যেটা অল আপ টু ইউ। আপনার কাছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বিষয়গুলো ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। বাট এই দুটো বিষয় মাথায় রাখবেন, মানে এই দুটো বিষয় মাথায় রাখাটা একটা স্মার্ট ওয়ে। যে ক্লায়েন্ট যদি সেটা প্রিন্টিংয়ের কাজে ইউজ করে, সেই ক্ষেত্রে আপনি ওয়ান নর্মালটা রাখবেন। আর ক্লায়েন্ট যদি মনে হয় যে না সফট কপি ইউজ করবে, সেই ক্ষেত্রে আপনারা ন্যারো ইউজ করবেন। ন্যারো ন্যারো। 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি করে চারিদিকে এটা ইউজ করবেন। ইভেন আমি যতগুলো কাজ করি
আমার প্রত্যেকটা কাজই হচ্ছে, আপনি যদি ওপেন করি প্রত্যেকটা কাজের ইয়াই হচ্ছে আপনার ন্যারো দেওয়া। আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন ন্যারো, প্রত্যেকটা কাজই হচ্ছে ন্যারো দেওয়া। ওকে, সো আমরা প্রথমে যে আমাদের প্রথম যেটা বিষয় ছিল মার্জিনের বিষয়টা, সেই মার্জিনের বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি চাচ্ছি কি বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে সেই কাজটা করতে যে, আচ্ছা আমি একটা ফাইল ওপেন করি তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে। আমি একটা ফাইল চেষ্টা করি ওপেন করার। আচ্ছা আমাকে একটু ইয়া দেন, আমি একটা ফাইল ওপেন করি যেটা ল্যান্ডস্কেপ ইউজ করছি। এটাও না। আচ্ছা, এবার মনে করেন আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে ক্লায়েন্ট অনেকগুলো টেবিল নিয়ে আপনাকে কাজ করতে দিছে। কিভাবে টেবিল নিয়ে কাজ করে সেটা আমরা দেখবো অবশ্যই। ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো টেবিল নিয়ে কাজ করতে বলছে। আচ্ছা ফন্ট সাইজটা আমি একটু কমাই। ফন্ট সাইজটা একটু কমাই দেই তাহলে সুবিধা হবে। ওকে, সো ক্লায়েন্ট এবার যেটা বলছে, ক্লায়েন্ট আপনারা বলছে যে অনেকগুলো টেবিল নিয়ে কাজ করতে। সো টেবিল আপনি অনেকগুলো ইনসার্ট দিছেন, ভালো কথা। মনে করেন ক্লায়েন্ট আপনারে 20টা ইয়া দিছে, কলাম দিছে। এখন দেখেন 20টা কলাম আপনার যখন ক্লায়েন্ট দিছে, আপনি এখানে আসলে কি করতে পারছেন না, কাজ করতে পারছেন না। আচ্ছা এই যে দেখেন একজন জয়েন করার চেষ্টা করতেছেন আল্লাহ আল্লাহ নামে, আসলে আমি বুঝতে পারতেছি না ইনি কে, যার কারণে আসলে ওনাকে অ্যাডমিট করতে দেওয়া হচ্ছে না। আপনাদের যদি পরিচিত কেউ হয় আপনারা একটু জানাই দিবেন। ওকে, সো দেখেন এখানে যে প্রবলেমটা হচ্ছে, আপনাকে এখন অনেকগুলো কলাম নিয়ে কাজ করতে হচ্ছে। এটার জন্য কি হচ্ছে, আপনার আসলে পেজটা ঘুরে দেওয়া দরকার। অর্থাৎ টেবিলটা এভাবে না হয়ে যদি আমার টেবিলটা আমার প্রস্থ দিকে নিতাম পেজটা, তাহলে মনে হয় সুবিধা হতো। সেটা কিভাবে করব সেটাও করা যায়। আপনি লেআউটে আসবেন, এরপরে দেখেন ওয়ারিয়েন্টেশন নামে একটা অপশন আছে মার্জিনের পরেই। ওয়ারিয়েন্টেশন, আপনি যদি ওয়ারিয়েন্টেশনে ক্লিক করেন, এখানে আইকন দেখে বুঝতে পারছেন যে এখানে কি করা হয়। এখানে পেজটাকে প্রোটিয়েট থেকে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ। করা যায়। তো আমি এখান থেকে কি করলাম, আমার এখানে প্রোটিয়েট আছে, আমি এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম। দেখেন আমি যখন ল্যান্ডস্কেপ করলাম তখন পেজটা কি হলো, আসলে ঘুরে গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। অর্থাৎ দৈর্ঘ্যটা প্রস্থ দিয়ে গেল, প্রস্থটা দৈর্ঘ্যের দিকে আসলো। এখন আপনি কি করতে পারবেন, আপনি যখন টেবিলটা টানেন বা আপনি আপনার মতো করে এখন কাজ করতে পারবেন, আপনি একটু এক্সট্রা জায়গা পাইলেন। সো প্রথমে আমরা দেখলাম মার্জিন, এরপরে আমরা দেখলাম কিভাবে ওয়ারিয়েন্টেশনটা করে, অর্থাৎ পোর্ট্রেট থেকে কিভাবে ল্যান্ডস্কেপ করে বা ল্যান্ডস্কেপ থেকে কিভাবে পোর্ট্রেট করে। সো দুইটা বিষয় আমরা দেখলাম। এরপরে যে বিষয়টা দেখেন যে, ভাইয়া কার ভয়েস শুনতে অসুবিধা হচ্ছে, মেসেজ করছে। ওকে, হ্যালো ভাই। জি বলতে পারেন মেজো ভাই। হ্যালো। জি বলতে পারেন। ও ভাই, একটু আগে আমি ভয়েসটা শুনতে পাইনি, তো তো যেটা বুঝলাম ওটা যদি আরেকবার বলতেন। ওকে, সমস্যা নাই, বলতেছি ভাইয়া। আমি ফোনে যে কারণে শুনতে পাইনি। ওকে ওকে, সো দেখেন আপনি কি করতেছিলেন, আপনি ক্লায়েন্টের একটা কাজ করতেছিলেন যেখানে আপনাকে প্রায় 20টা, বা আমি যদি আরো একটু 20টাই ধরেন, 20টা আপনার কলাম নিয়ে কাজ করতে হবে। বাট প্রবলেম হচ্ছে আপনি যখন 20টা কলাম নিয়ে কাজ করতে যাবেন তখন দেখেন আপনি আসলে কাজ করতে পারছেন না। আপনার প্রস্থের দিকে আরো জায়গার প্রয়োজন, বাট প্রস্থের দিকে তার জায়গা নাই। সো এই বাট এটা যদি আমরা করতে পারতাম, পেজটা যদি ঘোরায় নিতে পারতাম, অর্থাৎ আহ, দৈর্ঘ্যকে প্রস্থ করতে পারতাম, প্রস্থকে যদি দৈর্ঘ্য করতে পারতাম, তাহলে কি হতো, আমাদের জন্য সুবিধা হইতো। সেটা করার যে জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের মেইন রিবনের লেআউটে আসা লাগবে। এরপর এই যে ওয়ারিয়েন্টেশন, মার্জিনের পাশে যে ওয়ারিয়েন্টেশন, সো এই ওয়ারিয়েন্টেশনে, এই যে ওয়ারিয়েন্টেশন, এই ওয়ারিয়েন্টেশনে আমরা আইকন দেখেই বুঝতে পারতেছি এটা আসলে কি করে, এটা পেজটাকে ঘুরায় প্রোটিয়েন্ট। দেয়। এখন আছে জি, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। আছে, সেটাকে আমরা যদি ক্লিক করে ল্যান্ডস্কেপে, তাহলে যেটা হবে আমাদের পেজটা প্রস্তুত দিকটা দৈর্ঘ্যের দিকে যাবে, দৈর্ঘ্যটা প্রস্থের দিকে যাবে। এই ক্ষেত্রে দেখেন আমরা কি পাইলাম, আমরা এক্সট্রা কিছু জায়গা পাইলাম, কারণ আমার জায়গাটা দরকার ছিল প্রস্থের দিকে, দৈর্ঘ্যের দিকে দরকার ছিল না। বাট প্রবলেমটা হলো দেখেন এখনো কিন্তু এটা আমাদের জন্য ইনাফ না, আমাদের আরো জায়গা প্রয়োজন প্রস্থের দিকে। তো এখন আমরা কি করব, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পেজটা যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি আর একটু বড় পেজ নেই, যেটা আমাদের জন্য সুবিধা হবে, সেটার জন্য আপনি কি করতে পারেন, এই যে সাইজ আছে, আপনি যে সাইজে ক্লিক করেন, সাইজে ক্লিক করলেই আহ, এখানে দেখেন অনেকগুলা ডিফল্ট পেজ সাইজ আছে। অবশ্যই মনে রাখবেন
ক্লায়েন্ট যদি সেটা প্রিন্টের কাজে ইউজ করে অবশ্যই আপনি A4 সিলেক্ট করবেন, অন্য কোনো পেজ না, অবশ্যই A4। লেটার বা বলেন লিগাল বা অন্য কিছু এগুলো না, আপনি যে ক্লায়েন্ট, আপনার কাছে মনে হয় ক্লায়েন্ট এটা প্রিন্ট করবে তাহলে অবশ্যই আপনি A4টা ইউজ করবেন। সো আপনি এখান থেকে চাইলে কি পেজ সাইজগুলো চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে লেটার, যেটা লেটার পেজের সাইজ দেওয়া আছে 8.5 ইঞ্চ বাই 11 ইঞ্চ। সো প্রথমটা হচ্ছে প্রস্থ, পরেরটা হচ্ছে দৈর্ঘ্য। আমার এখানে কি হয়েছে, আমার প্রস্থটা এখন দৈর্ঘ্য হয়ে গেছে, অর্থাৎ আমার পেজ যদি আমি বড় নিতে চাই আমাকে দেখতে হবে কোনটা প্রস্থ বড়, কারণ প্রস্থটা এখানে দৈর্ঘ্য হিসাবে কাজ করতেছে। আমি যদি দেখেন এখানে সবচেয়ে বড় পেজ যেটা এখানে, সেটা হচ্ছে এই যে ট্যাবিলয়েড। সো আমি যদি এটা নেই তাহলে দেখেন পেজটা কিন্তু আমার বিশাল বড়, এইদিকে প্রায় 16 ইঞ্চি 17 ইঞ্চি পেজ, আর এইদিকে প্রায় কত দেখলাম 8 ইঞ্চি মনে হয়, 8.5 ইঞ্চ, 11 ইঞ্চি, 11 ইঞ্চ বাই 17 ইঞ্চ। এখন দেখেন আপনি যদি এই পেজটা নিয়ে কাজ করেন, বাট ক্লায়েন্ট যদি সেটা প্রিন্টিং এর কাজে ইউজ করে, ক্লায়েন্ট কি এটা প্রিন্ট করতে পারবে? না ভাইয়া, ক্লায়েন্ট কিন্তু এটা প্রিন্ট করতে পারবে না। প্রিন্টের কারণ ক্ষেত্রে প্রিন্ট A4। হবে না, হ্যাঁ প্রিন্ট হবে না, কেটে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে প্রিন্টারে প্রিন্ট করতে হলে পেপারের প্রয়োজন, সেটা ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে, বা এটা আসলে প্রিন্ট হবে না, কেটে যাবে। সো অবশ্যই ক্লায়েন্ট যখন আপনার কাছে যদি মনে হয় ক্লায়েন্ট হ্যাঁ, কেটে প্রিন্ট যাবে। করবে, অথবা ক্লায়েন্টের কাছে আপনি জিজ্ঞেস করে নেবেন সে এটা সফট কপি ইউজ করবে নাকি হার্ড কপি। যদি হার্ড কপি ইউজ করে অবশ্যই আপনি পেজটা দিবেন A4, অবশ্যই পেজ সাইজ দিবেন A4। আর আদারওয়াইজ আপনার কাছে যদি মনে হয় না ক্লায়েন্ট সফট কপি ইউজ করবে, ক্লায়েন্টের শুধু দেখা কাজ, রিপোর্ট দেখা কাজ, সেই ক্ষেত্রে আপনি যেটা দিতে পারেন সেটা হচ্ছে এখানে লিগ্যাল দিতে পারেন। এটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে, তবে লিগ্যালটাই বেস্ট হবে অন্যগুলো ইউজের থেকে, কারণ এটা আসলে অনেক বড় একটা পেজ। আপনি লিগ্যালটা ইউজ করেন, এই যে দেখেন কাটা পড়ে গেছে। সো মূলত আপনি যদি ওইটা দিতেন প্রিন্ট করার জন্য, তাহলে ঠিক এই অবস্থাটা হতো, যে ঠিক কাটা পড়ে যেত। আশা করি পেজ সাইজের বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন। পেজ সাইজটা কিভাবে ভাইয়া করতে হয়। সাধারণত মানে আমি এটা তো ল্যান্ডস্কেপ করছি, আমি যদি সাধারণ ব্যবহারের জন্য ওখানে কোনটা মানে ডিফল্ট হিসেবে থাকে? আচ্ছা, ডিফল্ট হিসেবে এটা প্রোটিয়েট থাকবে এবং ডিফল্ট হিসেবে লেটার থাকবে। পেজ ডিফল্ট হিসেবে ওকে ভাইয়া। লেটার থাকে, এবং লেটার আর A4 এর মধ্যে পার্থক্য কিন্তু লেন্থে, একটা 11 ইঞ্চি একটা 11.5 ইঞ্চি। আপনি যদি খেয়াল করেন দেখেন, এই যে একটা হচ্ছে এটাও 8.5, লেটারের ক্ষেত্রে হচ্ছে পেজটা একটু বড়, মানে পেজটা প্রস্থের দিকে একটু বড়, দৈর্ঘ্যে একটু ছোট। আর A4 হচ্ছে দেখেন প্রস্থে একটু ছোট, দৈর্ঘ্যে একটু বড়। আলটিমেটলি এটার আয়তনটা সেম, আপনি সরি আয়তন না, ক্ষেত্রফল যদি করেন সেটা সেম, বাট দৈর্ঘ্য আর প্রস্থের একটু বিষয়। আর অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, যারা হয়তো প্রিন্ট করবেন, দেখবেন যে অনেক সময় প্রিন্টারে প্রিন্ট করার সময় কেটে যায়। মূলত কেটে যাওয়ার রিজনটা হচ্ছে আপনার পেজের সাথে এখানের পেজের মিল না থাকাটা। বিশেষ করে বর্তমান বাজারে যে কাগজগুলো পাওয়া যায়, যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট পেপার বলেন বা প্রিন্টিংয়ের কাজে যে পেপারগুলো ইউজ করি A4 বলি, তো যেগুলো একটু নর্মাল কোয়ালিটির, যেগুলো একটু ব্র্যান্ড ছাড়া নর্মাল লোকাল ব্র্যান্ড বা কোনো কিছু, সেগুলো পেজ সাইজ আসলে একটু ছোট থাকে, যে কারণে আমরা এখানে দেই হচ্ছে A4, বাট প্রিন্ট করতে যেয়ে দেখা যায় কোনো না কোনো দিক কাটা পড়ছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো আমরা যখন আমরা নিজে পার্সোনাল কোনো কাজ করব, বা নিজে কোনো কিছু প্রিন্ট করব, কোনো কিছু টাইপ করে প্রিন্ট করব, সেটা সিভি হতে পারে, সেটা অ্যাপ্লিকেশন হতে পারে, অবশ্যই বিষয়টা মাথায় রাখবো, বিশেষ করে পেজ সাইজটা। এবং অবশ্যই পেজ সাইজ, ফন্ট, ফন্ট সাইজ, এগুলো কিন্তু আমরা কাজ শুরু করার আগে ঠিক করে নিব। আমরা যে কাজ দেখা গেল যে আপনি আসলে খেয়াল নাই, আপনি কি করছেন, আপনার পেজটা ঠিক দেওয়া ছিল হচ্ছে ধরেন লিগ্যাল দেওয়া ছিল, আপনি কাজ করতেছেন, খুব ভালো মতো কাজ করতেছেন, এখানে টেবিল নিছেন মনে করেন, টেবিলের বিষয়টা আমি বলবো অবশ্যই, টেবিল নিছেন 25টা টেবিলে খুব ভালো মতো কাজ করতেছেন। হঠাৎ করে আপনার কাছে মনে পড়লো, আচ্ছা আমি কোন পেজ নিয়ে কাজ করতেছি, আমি কি আমার তো A4 দরকার। সেই সময় যদি আপনি পেজ আবার চেঞ্জ করে A4 করতে যান, এটা কিন্তু কাটা পড়বে। যদি এখানে কাটা পড়লো না, কারণ কোনো কিছু লেখা নাই তাই, আমি যদি কোনো কিছু লিখে রাখতাম এটা অবশ্যই কাটা পড়তো। আমি দেখাই আপনাদের, ধরেন আমার লিগ্যাল পেজ, আপনি কাজ করতেছিলেন, আপনি লিগ্যাল পেজে কাজ করতেছিলেন, এরপর আপনি যদি চেঞ্জ করেন, আচ্ছা এখানে এই যে লেখা নাই আমার, তাই এই ইয়াগুলো আছে, স্পেসগুলো কভার হয়ে যাচ্ছে, বাট যদি লেখা থাকতো এটা আলটিমেটলি কিন্তু কভার হইতো না, সেক্ষেত্রে অবশ্যই কাটা পড়তো। সেই বিষয়ে অবশ্যই মাথায় রাখবেন। 3টা বিষয়, যখন আমরা আমি যখন পার্সোনালি কোনো কাজ শুরু করি, 4টা জিনিস আমি আগে সিলেক্ট করে নেই। প্রথমেই আমি একটা পেজ ওপেন করার, কোনো কাজের জন্য যদি আমি একটা পেজ ওপেন করি,
পেজ ওপেন করার পর আমার প্রথম কাজ হচ্ছে লেআউট। লেআউট থেকে মার্জিন এবং ওয়ারিয়েন্টেশন। আমি সেটা কোন দিকে কাজ করব? মার্জিন, ওয়ারিয়েন্টেশন, পেজ সাইজ। আমি কোন পেজ সাইজে কাজ করব? এরপরে হচ্ছে আমার ফন্ট। আপনি যখনই প্রথমেই ফন্ট সিলেক্ট করে নেবেন, পুরো পেজের জন্য সেই ফন্টটা থাকবে। আর ফন্ট সাইজ তো দরকারের উপর কম বেশি হতে পারে। সো এই 4টা জিনিস অবশ্যই আপনি যখন কাজ শুরু করবেন, এই 4টা জিনিস অবশ্যই আগেই নির্ধারণ করে নেবেন যে আপনি কি করবেন। কারণ এগুলো আপনি পরবর্তীতে সুযোগ করতে যদি আপনি চেঞ্জ করতে যান, আপনাকে ভালো একটা সমস্যা ফেস করতে হবে। তো সবাই কি বুঝতে পেরেছি? আমরা মার্জিন, ওয়ারিয়েন্টেশন এবং সাইজ এই 3টা জিনিস কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে। ভাইয়া আসলে লং ডিস্টেন্সে মানে এই জিনিসটা বোঝানো হলো লাস্টের বিষয়টা, ভাই যদি আবার বলতেন তাহলে আমি ক্লিয়ার হয়ে যেতাম। ওকে, আচ্ছা, আপনি আপনি কোন জায়গাটা বুঝতে পারেন আমাকে একটু বলেন যে ভাই আমি এই এটা বুঝতে পারি নাই, তাহলে আমার পক্ষে বোঝানোর সুবিধা হবে, আমি আসলে ভাইয়া বুঝতে পারবো। আসলে আমার আপনি যে দুইটা মানে 20টা লাইন নিচ্ছেন, হ্যাঁ, জি 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 20টা লাইনের মধ্যে আমি বুঝতে চাচ্ছি যে ক্লায়েন্ট কি ধরনের কাজ দিবে 20টা লাইনের, হ্যাঁ, তার ওকে, মধ্যে আবার এই যে পেজ জি না পেজ কেটে যাচ্ছে জি জি, সেটাও আমি কিন্তু বুঝতে চাচ্ছি। আচ্ছা যেমন ঠিক আপনি আছে, দুইটা লাইন নিয়ে কাজ করছেন, জি জি, দুইটা লাইনে লেখা লিখতে যাচ্ছেন, হ্যাঁ, ওকে। তারপরে সো কিন্তু দেখেন, আবার ছোট হচ্ছে, মানে আমাকে একটু দেখালে ভালো হ্যাঁ, হয় এই আচ্ছা জিনিসটা। দেখেন আমি একটা রিয়েল একটা প্রজেক্ট দেখাই। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে ইউটিউব ভিডিও আছে, আমার ক্লায়েন্টের যে এটা কি ইউটিউব ভিডিও ক্যাটাগরি, না সরি এটা ইউটিউব ভিডিও না। আচ্ছা আমি ইউটিউব ভিডিওটা দেখাই। আচ্ছা এটা আপাতত করি, ইউটিউব ভিডিও আমি দেখাইতেছি। সো আমার ক্লায়েন্টের যে এটা ধর একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের একটা কাজ, যেখানে যেটা করতে হয়েছে আমাকে গ্রোথ মার্কেটিং টুলস একটা অনলাইন সেশন, সেই অনলাইন সেশনের যে টুলসগুলো ইউজ করা হয়েছে সেগুলো কালেক্ট করতে হয়েছে। সো এটা আপনারা হয়তো ভবিষ্যতে দেখতে পাবেন, হয়তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকতে পারে, যখন রিসার্চ টাস্ক আসবে তখন এটা থাকতেও পারে। তো দেখেন এখানে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে, এখানে আমার 3টা কলাম জাস্ট আমার ইউজ হয়েছে। 3টা কলাম, 1 2 3, 3টা কলাম আমি ইউজ করছি। এখন এখানে আমার দেখেন লেআউটটা কি দেওয়া আছে, আমার মার্জিন দেওয়া আছে ন্যারো, আমার ওয়ারিয়েন্টেশন দেওয়া আছে পোর্ট্রেট, আমার সাইজ দেওয়া আছে লেটার, কারণ ক্লায়েন্ট এটা সফট কপি ইউজ করবে, এটা আমি জানি। এখন আমার এই কাজটা কিন্তু করা হয়ে গেছে, বাট আমি যদি এখন মনে করি আমি আমার মার্জিনটা চেঞ্জ করব, আমি ন্যারো রাখছি, আমি ন্যারো রাখতে চাচ্ছি না, যদি চেঞ্জ করি দেখেন কি হয়, কি হয়েছে দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সো আমি যে মার্জিন চেঞ্জ করলাম কেটে দেখেন গেছে। কেটে গেছে। এবার আমি যদি ওয়ারিয়েন্টেশন চেঞ্জ করি, আমি যদি পেজ, আমি আগে পোর্ট্রেট ছিল, আমি চাইলাম ল্যান্ডস্কেপ করতে, দেখেন জায়গা কিন্তু বাড়লো, বাট আমার পেজ সংখ্যা কিন্তু বাইরে গেছে এদিকে, কারণ আমার পেজটা এখন কি হয়েছে, এখন দৈর্ঘ্যটা প্রস্থের দিকে গেছে, প্রস্থটা দৈর্ঘ্যের দিকে আসছে। ওয়ারিয়েন্টেশনে আপনি চাইলে এটা বাড়াতে পারেন, ধরেন আপনি এটা বাড়াইছেন, পেজ দুইটা হয়ে গেছে। হ্যাঁ ধরেন এটা বাড়াইছেন। এবার যদি আপনি ওয়ারিয়েন্টেশনটা পোর্ট্রেট করেন, কি হয়েছে, কেটে গেছে। কেটে যাচ্ছে। সো দেখেন আপনাকে অবশ্যই কি করতে হচ্ছে, আগে মার্জিন এবং ওয়ারিয়েন্টেশন সিলেক্ট করতে হচ্ছে। এরপর আমরা দেখি পেজ সাইজটা। আচ্ছা আমার অটো সেভ, আচ্ছা অটো সেভটাকে অফ কর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন পেজ সাইজ, আমার এটা এখন কি পেজ আছে ভাইয়া, আমার এটা এখন আছে লেটারে। এবার আমি মনে করলাম এটা লিগালে করব, আমার কাজ করা কিন্তু হয়ে গেছে, বাট আমি চাচ্ছি এটা লিগালে করতে। যদি করি কোনো চেঞ্জ আমরা দেখতে পাইলাম না, কারণ কি লিগালের লেন ইয়াটা ওয়াইড হচ্ছে সমান, দেখেন 8.5 ইঞ্চি, এটাও 8.5, ওইটাও 8.5। বাড়ছে কোথায়, বাড়ছে হচ্ছে নিচের দিকে। আগে দেখেন আমার পেজ ছিল আগে 15টা, এখন হয়েছে কয়টা, 9টা। আমি যদি আবার চেঞ্জ করি, আমি এবার করলাম কি ধরেন A4, এখন দেখেন পেজ হলো কয়টা, দেখতে পাচ্ছেন এটা, আপনারা এই যে কোনায় খেয়াল করেন, 11 এই যে 11টা দেখেন হয়ে গেছে। কোনায় এখন দেখা যায় কত, হ্যাঁ 11। 11টা হয়ে গেছে। আমি যদি 11টা। সাইজ চেঞ্জ করে এটাকে ইয়া করি, লিগাল করি, দেখেন পেজ কমে গেছে, এই যে দেখেন পেজ কমে গেছে 9টা, কারণ কি আমার 9টা লিগালের হয়ে গেছে। পেজের লেন্থটা বেশি। সো অবশ্যই আমাকে কি করতে হবে, আমি এই 3টা জিনিস আমি দেখলাম যে 3টা জিনিস আমাকে অবশ্যই প্রি সিলেক্ট করতে হবে, কাজ শুরুর আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব। কাজ শেষ করে যদি করতে যাই 100% সেটা কাটা পড়বে, কোনো না কোনো দিকে কাটা পড়বে। তো যে ভাই কোশ্চেন করেছিলেন, ভাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো অবশ্যই এই বিষয়টা আমরা মাথায় রাখবো। এরপরে
আচ্ছা, এই কাজে আমরা আবার আসবো। ওকে, আমরা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। এইবার আমরা যেটা আসলে চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের যে স্কুল কলেজে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো হয়, আচ্ছা আমি একটা এমসিকিউ কোয়েশ্চেন আপনার ওপেন করে দেখাই। আমার স্ক্রিনশটটা একটু অফ করলাম। আমি আপনাদের একটা এমসিকিউ কোশ্চেন দেখাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, বেস্ট এডুকেয়ার, বেস্ট ফিজিক্স কেয়ার। ওকে, সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। সো সবাই আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, সো একটা সময় গত বছরেও আমি আসলে টিউশন করাতাম। সো তখনকার সময় এটা, এবং এই কোশ্চেনটা কিন্তু আমার নিজের করা, আমাকে আসলে বাইরে কোনো কম্পিউটার অপারেটর থেকে করতে হয় নাই। তো দেখেন, এখন আমরা তো এতক্ষণ কাজ করলাম হচ্ছে পেজ নিয়ে। আচ্ছা, কেউ একজন আমাকে বলেন, এই পেজটা কি পোর্ট্রেট মোডে আছে নাকি ল্যান্ডস্কেপ আছে? ভাইয়া এটা ল্যান্ডস্কেপ আছে। এটা ল্যান্ডস্কেপ আছে। আমরা কিভাবে বুঝতেছি? আমরা বুঝতেছি কারণ দেখতেছি আমরা প্রস্থের দিকে বেশি, অর্থাৎ পেজটা ঘোরায় নেওয়া হয়েছে। আচ্ছা, কেউ কি আইডিয়া করতে পারবেন এই পেজটা আসলে ল্যান্ডস্কেপ, পেজটার সাইজ কি হতে পারে? এটা প্রস্থ, ভাইয়া এটা আহ, A4 নাকি লেটার মানে নাকি? লেটার হতে পারে। লেটার আছে ভাইয়া। A4 আচ্ছা, আমরা একটু দেখি কি আছে। দেখেন, এটা কি আছে? লিগাল A4 আছে, দেখেন এই যে A4। হয়েছে। সো দেখেন, একটু আগে আমি বলেছিলাম যখন আমরা সরি ভাই, এটা তো প্রিন্টের ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক এই আছে, যে এবার সরি। পয়েন্টটা ধরতে পারছেন। যখন আমরা প্রিন্টের কাজে ইউজ করব, আমরা তখন ইউজ করব হচ্ছে A4। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমার পেজ ছিল একটা, বাট পেজকে আমি দেখেন আমি দুইটা ভাগে ভাগ করছি, এবং এখানে মাঝে একটা ডিভাইডার আছে, তাই না? আমি একটা জি পেজকে ভাইয়া। দুইটা ভাগে ভাগ করছি, এবং এখানে একটা মাঝে একটা ডিভাইডার চলে আসছে, এই যে ডিভাইডার। হ্যাঁ, সো একটা পেজকে এটাকে বলে কলামে ভাগ করা। সো একটা পেজকে আমি এখানে দুইটা কলামে ভাগ করছি। আপনি যদি পুরোটাকে এক একটা কলাম চিন্তা করেন, তাহলে এইটা একটা কলাম, এইটা একটা কলাম। সো পুরো একটা পেজকে আমি দুইটা কলামে ভাগ করছি। সেটা কিভাবে করা যায়? দেখেন, এটা আমার একটা পেজ। আমি আমি এটাতে কাজ করতে যাচ্ছি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমার সবকিছু এগুলো ঠিক করে নেওয়া। আমি এটাকে ল্যান্ডস্কেপ করব। সাইজ হচ্ছে আমি কি করব, যেহেতু প্রিন্টের কাজে ইউজ করব, আমি A4 করব। এরপরে হচ্ছে দেখেন সাইজের পাশে যে অপশন সেটা হচ্ছে কলাম। আমি একটু আমার ফন্ট সাইজটা বড় করি। ওকে, তো দেখেন এই যে সাইজের পাশে যে অপশন আছে সেটাই হচ্ছে কলাম। আপনি যদি কলামসে ক্লিক করেন, তাহলে দেখেন আপনার কাছে জানতে চাইছে আপনি কয়টা কলাম চাচ্ছেন, একটা কলাম নাকি দুইটা কলাম নাকি তিনটা কলাম, নাকি আপনি লেফটে নিতে যাচ্ছেন নাকি রাইটে নিতে যাচ্ছেন, নাকি আপনি নিজের মনের মাধুরী মিশাই করতে যাচ্ছেন, সেটা আমরা কি। আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি, এখানে কয়টা কলাম আছে? দুইটা। সো আমি যদি এখান থেকে কলাম থেকে টু সিলেক্ট করি, আমার কলাম কিন্তু দুইটা হয়েছে, বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। আমি যদি একটু টাইপ করি, দেখেন এই যে দেখেন পেজের অর্ধেকে যে ভাগ হয়ে যাচ্ছে, এটা কি বুঝতে পারছেন? এই দেখেন আবার পাশে ভাইয়া চলে আসলো। ডিভাইডারটা কিভাবে দিলেন? ওকে, ডিভাইডারটা আমি এখন দিই নাই। ডিভাইডার দিবেন কিভাবে? ডিভাইডার দেওয়ার জন্য কলামে ক্লিক করবেন, মোর কলামসে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে এই যে লাইন বিটুইন, এই যে দেখেন লাইন বিটুইন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সবাই একটু খেয়াল করেন, জি। এই যে দেখেন লাইন বিটুইন। আপনি যদি এই লাইন বিটুইনে ক্লিক করেন, তাহলে যেটা হবে মাঝে একটা ডিভাইডার চলে আসবে। So, আমার পেজটা ভাইয়া ডিভাইডারটা মোটা চিকন এরকম কিছু করা যাবে না ডিফল্ট থাকবে? আচ্ছা, এটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। এই যে যে ইয়া আচ্ছা। আছে, আপনি এখান থেকে করতে পারবেন। এই যে আপনার এই যে মোটা চিকন বলতে কি, আপনি দুই দিকে চাপাই দিতে পারবেন আর কি। আপনি যদি মনে করেন যে আমি এই দেখেন আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে এই টেক্সটটা চাপাই দিলাম, সেই ক্ষেত্রে এটা একটু স্পষ্ট বোঝা যাবে। বা আপনি যদি আরেকবার দেখেন, মূলত এখানে অপশন থাকার কথা, মূলত স্পেসিং দিয়ে আমি কাজটা করি, যে আপনার এই যে কম বেশি করে একটু যদি ফাঁকা বেশি রাখা যায়, তাহলে ডিভাইডারটা বোঝা যায় আসলে। এছাড়া ড্র করে আঁকলে কি সমস্যা হবে? আপনি যদি ড্র করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পেসিংটা অটো হবে না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। অর্থাৎ আপনি যে বিষয়টা বলছেন, আমি যদি একটু দেখাই, সেক্ষেত্রে আমার কলাম হচ্ছে আমি
আচ্ছা, ড্র বলতে কি আপনি কলাম নেওয়ার পরে ড্র করতে চাচ্ছেন? আপনি কি কলামটা নেওয়ার পরে ড্র করতে চাচ্ছেন? মানে ব্যাপারটা ঠিক এইরকম, যেমন এরকম আছে, আমি ইনসার্ট থেকে শেপ নিলাম, দেন আমি এখানে একটা দাগ দিয়ে দিব। আপনি কি এটা চাচ্ছেন? জি জি জি। ওকে, হ্যাঁ এটা আপনি করতে পারেন, বাট এই ক্ষেত্রে এটা মধ্যখানে হলো কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, জি। এটা এটা সেটা হ্যাঁ, এটা কেন ভাইয়া, ভাইয়া, মধ্যখানে করার জন্য অ্যালাইন করলে হয় না এটা? আপনি এটাকে সেন্টার অ্যালাইন করবেন। জি। আচ্ছা, সেন্টার অ্যালাইন যদি করেন, ওকে, ফরম্যাট থেকে আপনি এটাকে চাইলে সেন্টার অ্যালাইন, হ্যাঁ আপনি চাইলে করতে পারেন। এইভাবে আসলে ভেবে দেখিনি যে হ্যাঁ এইভাবে তো করা যেতে না পারে। ভাইয়া, আসলে হ্যাঁ বিষয়টা ক্রিয়েটিভিটি হ্যাঁ, তৈরি হয়ে গেল, না মানে ঠিক আছে, কোশ্চেনের আপনি সাথে সাথে হ্যাঁ এটা হয়ে গেল। করতে পারেন, করতে পারেন। আমি আসলে ভেবে দেখিনি যে আসলে না এইভাবে তো কাজটা করা যায়। করতে পারেন, হ্যাঁ সেন্টার অ্যালাইন করা যেতে পারে, বাট আমি আসলে এভাবে কখনো ভেবে দেখিনি। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি এটা ভাবছেন এই শর্ট জি টাইমের জি মধ্যে। তো জি। এটা আসলে ওভাবে করা গেলেও যেতে পারে। আর অবশ্যই যখন কোশ্চিন আমরা করি তখন এটা তো এমসিকিউ কোশ্চিন, আপনারা দেখবেন যে স্কুলে যে কোশ্চিনগুলো হয় সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে পেজ, এই ফার্স্ট পেজটা থাকে হচ্ছে, ফার্স্ট দিকটা থাকে হচ্ছে এই পাশে, এই পাশে, এখানে থেকে লাস্ট, এবং আপনি কোশ্চিনটাকে ফোল্ড হ্যাঁ। করে দেন। এটা কি বুঝতে পেরেছেন? স্কুলের কোশ্চিনগুলো যেরকম হয় যে আপনি জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ বুঝে এই গেছে। দিকে পাশে থাকে ওয়ান ফার্স্ট। পেজে, ওয়ান পেজে না ভাইয়া, ইয়ে হলে দ্বিতীয় পেজে যাওয়ার জন্য যেটা ভাইয়া, ইয়ে ব্যাক সাইড পেজের যেটা ভাইয়া। মূলত এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন, স্কুল লাইফের কোশ্চেনগুলোর কথা মনে করেন, আপনাকে কোশ্চেন দেওয়া হতো, দেন আপনি কি করতেন, মাঝ বরাবর ভাঁজ করে দিতেন। যেটা থাকতো প্রথম পেজে একটা, প্রথম পেজ, তারপরে এই ভেতরের সাইডে 2 3 এবং উপরে এসে আবার 4, আর প্রথমটা আর শেষটা পাশাপাশি থাকতো। মূলত এটা কোশ্চেন করার একটা ফরম্যাট, প্রিন্ট করার সময় পেজ বাঁচানোর জন্য, খরচ বাঁচানোর জন্য এটা করা হয়। তো ওই সময় আর কি ডিভাইডারটা ইউজ করা হয় যেন আপনার আমি যদি এটাকে মনে করি যে ওই পাশের পেজে নিয়ে যাব, তাহলে যেন সেটা ঠিক থাকে। আর যে ভাইয়া বললেন যে মধ্যখান দিয়ে আমি ড্র করে করব, হ্যাঁ এটাও করা যেতে পারে, এটাও একটা গুড ওয়ে। যদি আমি এটা কখনো ট্রাই করি নাই, আমার কাছে বিষয়টা একটু ঝামেলার মনে হলেও হতে পারে, কারণ আপনাকে ইনসার্ট করতে কিন্তু হবে। জি ভাই, সেই এটা ক্ষেত্রে সময় সাপেক্ষ। হচ্ছে যতগুলো পেজ হবে প্রত্যেকটা পেজে এটা কপি পেস্ট করে ওরকম করে আনতে হবে, বা ড্র করে করে আসতে হবে, হুম, মানে সেটা ড্র করা হ্যাঁ হ্যাঁ সময় হ্যাঁ, সাপেক্ষ। সময় সাপেক্ষ, এবং প্রত্যেকটা পেজে ইন্ডিভিজুয়ালি সেটা করতে হবে। আর আপনি যদি এখানে সেটা করেন, সেই ক্ষেত্রে ডিভাইডার যদি অটো দিয়ে দেন, এটা অটোমেটিক যতগুলো পেজ হবে ইন ফিউচার সবগুলোতে হতেই থাকবে, হতেই থাকবে অটো। সো আমরা যে দুটো বিষয় দেখলাম, আমরা লেআউট থেকে দেখলাম, মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ দেখলাম, কলাম দেখলাম। ওকে, এরপর আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব, যেটা আমাদের গত মডিউলে ছিল, বাট আমরা বলছিলাম আজকের ক্লাসে দেখব। সেটা কি, সেটা একটু দেখাই আপনাদের। সেটা হচ্ছে লাইন ব্রেক। লাইন ব্রেক এটা কি, আমি আমার রিসেন্ট কাজটা একটু দেখাই, এটাই তো করলাম। ওকে, এইটা কি ওইটা? হ্যাঁ এইটাই ওইটা। দেখেন লাইন ব্রেকের বিষয়টা কি, আপনারা সবাই পেজটা কি দেখতে পাচ্ছেন? এটা একটা রিসার্চ টাস্ক, কমিউনিটিতে আমি একটু পোস্ট করছিলাম যে আসলে রিসার্চ টাস্ক কিভাবে করে বা কিভাবে করে সেটা তো আসলে বলি, জাস্ট টাস্কের কথাগুলো বলছিলাম। তো দেখেন এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন মার্জিনটা ন্যারোই আছে, কিন্তু দেখেন স্পেসিংটা একটু বেশি মনে হচ্ছে। এটা আসলে রাখা হয়েছে কারণ ক্লায়েন্ট এটা প্রিন্ট কাজে ইউজ করবে। যাই হোক, আপনারা যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন এই যে এই জায়গাটা খেয়াল করেন, আমার নতুন এখানে একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে, নতুন একটা কিছু টপিকস নিয়ে কাজ করতেছি, বাট দেখেন হেডিংটা উপরে আর আগের পেজে থেকে গেছে এবং বাকিগুলা পরের পেজে আসছে। বাট এটা যদি আমার হেডিংটা যদি এক পেজে হইতো, মানে এই যে এর সাথে তার অপশনগুলোর সাথে, তাহলে বিষয়টা দেখতে সুবিধা ভালো লাগতো। বাট যেহেতু এটা অটো স্পেস নিছে, তখন দেখেন এই ঘটনাটা ঘটছে। তো দেখেন লাইন ব্রেক যখন হয়েছে, আমার টেক্সটটা পুরো ফরম্যাটটা ব্রেক হয়ে গেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য এখানে দেখেন যে ব্রেকস নামে একটা অপশন আছে, এই যে খেয়াল করেন ব্রেকস, মূলত লাইন ব্রেক ঠিক করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। সো আমি একটু দেখাই, আমি যদি এটাকে সিলেক্ট করে বা আমি পরেরটুকুকে যদি সিলেক্ট করতাম, পরের যেটুকু আমি একসাথে রাখতে চাই,
সিলেক্ট করে আমি যদি এই ব্রেকসে ক্লিক করতাম, তাহলে দেখেন এখানে আমাকে অনেকগুলো অপশন দেখাতো যে আমি কি করতে চাচ্ছি। আমি পেজ ব্রেক করতে চাচ্ছি, নাকি নতুন একটা কলাম বানাতে চাচ্ছি যেটা বই লেখার সময় ইউজ করা হয়, নাকি আমি একটা অ্যাসাইনমেন্ট পেপার বানাতে চাচ্ছি যেখানে হচ্ছে একদিকে ফটো থাকবে একদিকে লেখা থাকবে। এখানে দেখেন আইকনগুলো দেওয়া আছে। তো আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি কি আহ, এই পেজগুলোকে একসাথে করতে। তো আমি যদি যখন এটা করলাম তখন দেখেন যেটা হয়েছে সেটা হচ্ছে কই গেল, আচ্ছা ওইটা পুরো কন্ট্রোল জেড দিয়ে আবার আচ্ছা 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 ঠিক আছে। তো আমি যখন ব্রেক করলাম, আচ্ছা কন্টিনিউয়াস করলাম, সিলেক্ট করা লাগবে আগে। ওকে এখান থেকে শর্টকাট শর্টকাট শর্টকাট, নো এখানে কোনো শর্টকাট নাই। আমরা ব্রেক থেকে কি করলাম, ব্রেক থেকে যদি কন্টিনিউয়াস, আচ্ছা আচ্ছা এখানে করলে এটা ডিলিট হয়ে যাবে। আপনি সিলেক্ট না করে এই যে হয়ে গেছে। তো দেখেন আপনাকে আসলে সিলেক্ট করার দরকার নাই, সিলেক্ট করলে ইয়া হচ্ছে যে প্রত্যেকটা ও পুরো ইয়ার বিষয়টা ধরে নিচ্ছে। তো আপনি যেটাকে ব্রেক করতে চান, অর্থাৎ যে বিষয়গুলোকে আপনি একসাথে রাখতে চান, সেটা হেডিংয়ে এসে আমি কি করলাম, জাস্ট এখান থেকে লাইন ব্রেক করে দিলাম। তাহলে দেখেন এই যে আবার ব্রেক করলাম, দেখেন মাঝে একটা পেজ পুরোটাই ব্ল্যাঙ্ক দিয়ে দিছে। আর আমি অনেক সময় দরকার পড়ে, অনেক সময় দরকার কি আপনি যখন বড় একটা পেজ হবে বা আমরা যখন বিশেষ করে এক্সেল নিয়ে কাজ করব, তখন আমাদের অনেক সময় প্রিন্টিং এর প্রয়োজন পড়বে, বা আমাদের এই কোশ্চিন প্রিন্ট করার সময় এটা দরকার পড়ে যে 1 এর সাথে 3 যাবে, 2 এর সাথে 4 যাবে, এরকম আসলে দরকার পড়ে মেলানোর জন্য। বা আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি একটা আহ, এই পুরো ফাইলটা প্রিন্ট হবে বাট মাঝে একটা ফাঁকা পেজ থাকবে যেখানে হয়তো আমি কিছু লিখবো বা কিছু একটা করবো বা এখানে কোনো একটা ফটো দিব, সেটা এখানে হলো। আমি যদি আবার ব্যাক করি তাহলে দেখেন এটা আবার আগের মতো চলে আসছে। তো লাইন ব্রেকের বিষয়টা হচ্ছে কি, যখন আপনাদের এরকম হেডিং কাটা পড়বে, যে এক পাশে হেডিং, খেয়াল করেন যে একদিকে হেডিং আর তার টেক্সটটা নিচে, বাট আমি চাচ্ছি একসাথে, কি করব, আমরা প্রথমে এসে ব্রেকে ক্লিক করব, দেন পেজ, তাহলে এটা এক পেজে হয়ে যাবে, এর মাঝের ফাঁকা অংশটুকু ফাঁকাই থাকবে। একইভাবে দেখেন রিসোর্সেস, এই রিসোর্সেসটা কি হয়েছে, আমার রিসোর্স লেখাটা একদিকে, তার রেজাল্ট আরেকদিকে। আমি কি করলাম, রিসোর্সের সামনে আসলাম, এখানে এসে ব্রেক পেজ করলাম, এটা এক পেজে চলে আসলো। সো পেজ ব্রেকটা অনেক সময় দরকার পড়ে, এটা আসলে সৌন্দর্য বর্ধনের জন্য। ক্লায়েন্ট যখন যে কাজগুলো প্রিন্ট করবে অবশ্যই মাথায় রাখবেন এটা পেজ ব্রেক আপনারা ইউজ করবেন যদি সেটা প্রিন্টেবল কোনো কিছু হয়। ক্লায়েন্ট যদি কোনো কিছু প্রিন্ট করে সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। আদারওয়াইজ আপনার পেজ ব্রেক দেওয়ার দরকার নেই আসলে। বাট ক্লায়েন্ট যদি সেটা প্রিন্ট করে, প্রিন্ট করে ইউজ করবে এরকম হয়, সেক্ষেত্রে অবশ্যই পেজ ব্রেকটা ইউজ করবেন যখন আপনার কোনো কিছু কাটা পড়বে তখন। তো পেজ ব্রেকটা কি আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া, এই যে জি রাকিব ভাইয়া। হোসেন ভাইয়া অল টাইম আনমিউট থাকে। আচ্ছা পেজ ব্রেকের বিষয়ে যে জি রাকিব ভাই যদি আরেকবার বলতেন। সেরকম একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ ভাই প্লিজ। হ্যাঁ ভাই, ওই যে পেজ ব্রেকের বিষয়ে যেটা আমি ব্রেক করতে চাচ্ছি সেটা কি সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না? না সেটা সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না ভাই, সেটা জাস্ট জাস্ট সেটা সামনে চলে আসলে বা আপনি যে লাইনটাকে ব্রেক করতে যাচ্ছেন সেই লাইনে ক্লিক একটা করলেই হবে। কিন্তু এটা মানে তো একটা মানে এটা তো মাউস ক্লিক এন্টার পয়েন্টারটা দিয়েও রাখলেই করা হবে? যায়, এন্টার বা ব্যাকস্পেস হ্যাঁ দিয়ে তো এন্টার দিয়েও করা যেত, বাট আমি যদি এন্টার দিতাম সেটা কিন্তু আবার যখন আমার ইয়া হইতো, এন্টার দেওয়া মানে হচ্ছে এখানে ম্যানুয়ালি আমি ইয়া দিলাম টেক্সট। আচ্ছা আমি একটু ইয়া দেখাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা আমি আমি একটু ভাই আমি কোশ্চেন অ্যান্সারটা দেই। এন্টার দেওয়ার মানে হচ্ছে আমি এখানে ম্যানুয়ালি একটা স্পেস দিলাম, আর আপনি যখন গ্যাপ দিলাম হ্যাঁ জাস্ট। একটা গ্যাপ দিলাম এটা ম্যানুয়ালি, আর আপনি যখন পেজ ব্রেক করবেন তখন আপনি বুঝাই দিলেন যে এটা আমার আলাদা একটা পেজে হবে, এটা আর কোনো সময় সামনের পেজে ফেরত আসবে না। ফেরত আসবে না। এ দেখেন এখানে কিন্তু আমরা একটা স্পেস দিয়ে রাখছি, আমার এনি হাউ যে লাইনটা যদি বাড়তে থাকে, লাইন বাড়তে থেকে আরেকটা লাইন হলো, দেখেন এই যে আমার এই পেজে কিন্তু সেটা ইফেক্ট পড়ছে, কারণ কি আমি এই টেক্সটের উপরে একটা স্পেস দিয়ে আসছি। যিনি কোশ্চেন করেছেন আপনি কি বুঝতে পেরেছেন? দেখেন আমি যখন দিব তখন আমার ওই পেজের উপরে যে স্পেসটা ছিল সেই স্পেসটা কিন্তু চলতে থাকবে, এই যে দেখেন চলতে থাকছে। বাট আমি যদি পেজ ব্রেক ইউজ করি, আমি যদি পেজ ব্রেক ইউজ করি সেই ক্ষেত্রে প্রবলেমটা আসলে থাকবে না।
সেই ক্ষেত্রে আপনি যাই কিছু করেন এই স্পেসটা যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ কিন্তু পরের পেজের উপর ইফেক্ট পড়বে না। ইভেন এটা যদি চলতে থাকে পরের পেজটা কিন্তু নতুন একটা পেজে চলে যাবে। এই যে দেখেন নতুন একটা পেজে চলে গেছে, কারণ আমি বুঝাইছি যে এই আমার এই টেক্সটটুকু একটা পেজে হবে, বা এই হেডিংটা আসলে নতুন একটা পেজে হবে। সো পেজ ব্রেকের বিষয়টা কি বুঝতে পেরেছি? যিনি কোশ্চেন করেছেন তিনি কি বুঝতে হ্যাঁ হ্যাঁ পেরেছেন? ওকে, আমি বুঝতে জি। পেরেছি। এবার কোন একজন ভাইয়া কোশ্চেন করছিলেন, জি ভাইয়া এবার যদি বলতেন। হ্যাঁ, আমার প্রবলেমটা সলভ হয়েছে। বুঝতে পারি না ভাইয়া কি বললেন। সলভ হয়েছে তাই বললো। ওকে নাইম রেজা ভাইয়া কোশ্চিন করছিল ভাইয়া, নাইম ওকে রেজা ভাইয়া maybe। ও আচ্ছা আমি যেটা বলছিলাম জি যে আমি যখন পেজ ব্রেক করব সেটা যদি উপর থেকে আমি 5-6টা লাইন একসাথে ব্রেক করতে চাই হুম হুম তাহলে কিন্তু ওটা আর পরের পেজে চলে যাবে, কিন্তু আমি যদি ইন্টার চাপ দেই তখন কিন্তু ওই 5-6টা লাইন একসাথে কিন্তু পরের পেজে যাচ্ছে পরের না। পেজে আসবে। হুম মানে ইন্টার চাপ দিলে শুধু নিচের লাইনটা পরের পেজে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, ওকে কিন্তু যদি আমি হুম পেজ ব্রেক করি তাহলে 5টা লাইন একসাথে নিয়ে যেতে একসাথে পারবো পরের একসাথে পেজে, একসাথে জি। আপনি কিন্তু যখন ইন্টার চাপ দিলে ওই 5টা লাইন একসাথে আসছে না পরের পেজে। হ্যাঁ আপনি মূলত যখন ইন্টারপ্রেস করছেন তখন আপনি ম্যানুয়ালি সেখানে গ্যাপ দিচ্ছেন, সেটা কিন্তু গ্যাপ। জি জি আর পেজ ব্রেকের বিষয় হচ্ছে আপনি বলে দিচ্ছেন এটা সবসময় নতুন পেজে হবে। জি ভাইয়া ওটাই। ওকে, সো পেজ ব্রেকটা আসলে কেন দরকার আমি আরেকটু বলে নিই। দেখেন আমি এই পেজটাতে পেজ ব্রেক ইউজ করছি। আচ্ছা আগে ফর্মটা রাখি। দেখেন এই পেজটাতে আমি পেজ ব্রেক ইউজ করছি। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? যদিও লেখা অনেক ছোট দেখাচ্ছে। এই পেজটাতে আমি পেজ ব্রেক ইউজ করছি। এখন এনি হাউ আমার যদি এই পেজের টেক্সট লেখা চলতে হ্যাঁ, থাকে, দেখা যাচ্ছে। বা আমার এই পেজ যদি এটা এডিটেবল হতেই থাকে, বা আমার এটা চলতেই থাকে, তাহলে যে দেখেন যেটা হবে আমাকে কিন্তু ওই পেজের সাথে যে মার্জ হবে এর ভয়টা থাকছে না। আমার যেটা হচ্ছে এটা চলতেই থাকুক সমস্যা নাই, ওটা নতুন পেজেই থাকবে। আমার মনে হয় যে বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। জি ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা পেজ ব্রেকের বিষয়টাও দেখলাম, যদিও এটা আমাদের গত দিনের মডিউলে ছিল। আমরা বলছিলাম যে আগামী দিন দেখব আমরা কিভাবে টেক্সট থেকে কলাম করে, সেটাও দেখলাম। ওকে, সো এরপরে আমরা দেখব যে আসলে কিভাবে হেডার ফুটার দেয়। হেডার ফুটার বিষয়টা কি সেটাও একটু দেখি। আচ্ছা আমরা একটা অপশন ওয়াইজ আছি, মানে এখানে যে অপশন ওয়াইজ যাই, এখানে যে অপশনগুলো আছে সেই ওয়াইজ যাই। আমরা এখান থেকে এটা বাড়াই নিলাম। ওকে, সো লেআউটে দেখেন ব্রেকের পরে যেটা আছে লাইন নাম্বার। ওকে, সো লাইন নাম্বার বিষয়টা বুঝতে পারতেছেন, মানে টেক্সট দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি করবে, এটা লাইন আসলে কাউন্ট করবে, যে কয়টা লাইন হয়েছে সেটা কাউন্ট করবে। সো আমি যদি আরেকটা ফাইল ওপেন করি, আচ্ছা আমি আগে একটা ফাইল ওপেন করার চেষ্টা করি। ওকে, সো আপনাদের অ্যাসাইনমেন্টে যে ফাইলটা দেওয়া হয়েছিল সেটা আমি ওপেন করলাম। এবার যদি আমি লেআউট থেকে লাইন নাম্বারে ক্লিক করি তাহলে যেটা হবে দেখেন সাইডে একটা নাম্বার চলে আসছে। আপনারা সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যায়। ওকে, তো এখানে কি হচ্ছে দেখেন প্রত্যেকটা লাইন হ্যাঁ, চলে দেখা আসছে। যায়। আচ্ছা কেউ আমাকে একজন বলেন রিয়েল লাইফে কি কখনো এরকম দেখেছেন যে কোন একটা পেজের সাথে লাইন নাম্বার থাকে? জি ভাইয়া এরকম তো থাকে অনেক ক্ষেত্রে। এরকম তো সচরাচর ওকে, বিশেষ করে যারা দেখি। রিয়েল লাইফে আরেকটা বিষয় বলে, যারা ভিএস কোড ইউজ করেন বা যারা কোডিং করতেছেন বা কোডিং এর সাথে রিলেটেড কোনো কিছু করছেন, ভিএস কোড বলেন জি বা জি সাবলাইন কোডিং টেক্সট বলেন। জি জি তো ভাই, প্রোগ্রামে এটা পাওয়া যায়, হ্যাঁ প্রোগ্রাম করলে কিন্তু এখানে এখানে দেখা ওখানে যায় প্রত্যেক লাইন এক একটা। হ্যাঁ পেজ নাম্বার থাকে। পেজ নাম্বার থাকার মানে হচ্ছে, লাইন নাম্বার থাকার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা লাইনটি কিন্তু কাউন্ট করতে হচ্ছে। সো লাইন নাম্বার দেওয়া হয় যখন প্রুফ রিডিং করা হয় তখন, মানে এই আমার ক্লায়েন্ট মনে করেন যে বইটা তার লেখা শেষ, এখন সে কি চাচ্ছে প্রুফ রিডিং রিডারের কাছে পাঠাতে যাচ্ছে কোনো ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে কিনা। সো তখন এই বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখেন আমার যদি লাইন নাম্বার না থাকতো আমি কি বলতাম, হ্যাঁ মার্ক তুমি ইয়া করো, এই যে প্রথম পেজে 1 2 3 4 5 6 এভাবে আমার গুনতে হইতো। বাট যদি লাইন নাম্বার দেওয়া থাকে তাহলে আমি কি বলতে পারতাম, ফার্স্ট পেজের 14 নম্বর লাইনে তোমার ভুলটা আছে, বা পরের পেজের 38 নম্বর লাইনে তোমার ভুলটা আছে। So, যখন প্রুফ রিডিং করা হয় এই জন্য ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রামার বইগুলোতে এরকম থাকে, আবার হ্যাঁ লিটারেচার কিছু বইতেও হ্যাঁ আছে। দেওয়া থাকে। সো সেখানে যেন লাইন নাম্বার দেওয়ার মূল কারণ হচ্ছে যে এই আপনাকে যে লাইন গুনে গুনে যেন ইয়া করতে না হয়। আসলে লাইন নাম্বার ইউজ করা হয় গুরুত্বপূর্ণ বিষয়, যেমন কোডিং এর ক্ষেত্রে। কোডিং এ কিন্তু ছোট্ট একটা কমা বা ছোট্ট একটা ফুল স্টপ অনেক বড় একটা ইফেক্ট ফেলতে পারে। সেই ক্ষেত্রে ইরোর ধরার জন্য লাইন নাম্বারটা ইউজ করা হয়। একইভাবে আপনারা দেখবেন বড় বড় যে রেজিস্টার খাতাগুলো আছে সেখানে সাইডে লাইন নাম্বার দেওয়া থাকে।
এটার মেইন রিজন হচ্ছে যেন আপনি সহজেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারেন। সো সবাই কি আমরা বুঝতে পেরেছি এটা? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি। সো লাইন ভাইয়া এটা ডান দিকে ইউজ করা যাবে না? আচ্ছা, এটা ডান দিকে ইউজ করা যাবে কিনা, এই যে আপনি এখান থেকে করতে পারবেন। আপনি এখান থেকে এসে একটু খোঁজা লাগবে। এই যে টপে আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, ওকে, জাস্টিফাইড বোটাম। আচ্ছা, এখান থেকে একটু খুঁজবেন, আমি আসলে ট্রাই করি নাই, বাট করা যাওয়ার কথা। আপনি বর্ডার করা যাবে অবশ্যই, আপনি এখানে এসে একটু খুঁজবেন। আমি এটা ইউজ করি নাই এর আগে, মানে সেভাবে ইউজ করি না যে ডান দিকে করা যায় কিনা, এভাবে ভাবিও নাই, ইউজও করি নাই। সো এটা আপনারা নিজেরা একটু দেখবেন। ওকে, সো লাইন নাম্বারের বিষয়টা আমরা দেখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা ভাইয়া লাইনের বিষয়টা যদি আবার বলতেন আমি একটু ওকে। আচ্ছা, লাইন নাম্বার বিষয়ে আমি আরেকবার একটু রিক্যাপ করি। লাইন নাম্বার আপনি যদি কোনো যেরকম এই প্যারাগ্রাফটা, এই পুরো বইটাতে, এটা তো অবশ্যই একটা বইয়ের একটা পার্ট। আমার মনে করেন যে মার্ক ক্লেমন ভাবলেন যে তার বই লেখাটা হয়ে গেছে, উনি পাবলিশ করার আগে উনি একজন প্রুফ রিডারের কাছে পাঠাইলেন, যেটার কোনো একটা ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, বা কোনো কিছু প্রবলেম আছে কিনা। তখন প্রুফ রিডারের কাছে পাঠানোর আগে আসলে মূলত এই লাইন নাম্বার থেকে এরকম লাইন নাম্বার দিয়ে দেওয়া হয়। এই লাইন নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যে এটা আসলে বলার সুবিধা হয়। ধরেন আমি এখানে একটা ভুল পাইলাম, এখানে আসলে 47 হবে না, এখানে মনে করেন যে 37 হবে, বাট মার্ক এখানে ভুল করে 47 লিখছে। সেই ক্ষেত্রে আমি তাই কি বলতে পারবো, ফার্স্ট পেজের 23 নম্বর লাইনে প্রবলেম, ফার্স্ট পেজের 23 নম্বর লাইনে 47 এর জায়গায় 37 হবে। বাট আমার যদি লাইন নাম্বার না থাকতো, সেই ক্ষেত্রে আমার কি করতে হতো, আমাকে গুনে গুনে আসতে হতো, গুনে গুনে বলতে হতো। 3 4 5। সেটা কিন্তু ভুল হতে পারতো, কারণ আপনি এটাকে লাইন ধরবেন ডিরেকশনটা কিনা, দেওয়া আসলে মানে কঠিন হয়ে যেত। হ্যাঁ, আপনি এটাকে লাইন ধরবেন কিনা এটাও একটা বিষয়, কারণ আপনি তো শেষ থেকে গুনবেন। তখন কি করবেন, 1 হ্যাঁ। 2 3 এভাবে চলে যাবেন, কিন্তু তখন কি মিস্টেক হতে পারে। তো এই মিস্টেকটা যেন না হয়, এই জন্য মূলত এটা একটা ফিচার, সেটা হচ্ছে লাইন নাম্বার। এই লাইন নাম্বার আরো কিছু বিষয় আছে, যে প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আলাদা আলাদা লাইন নাম্বার হবে কিনা, বা আবার নতুন থেকে শুরু হবে কিনা, এইগুলো আপনারা নিজেরা একটু দেখবেন। আপনার যে এই টেক্সটটা দেওয়া আছে, আপনারা নিজেদের মতো করে একটু দেখবেন যে প্রত্যেকটা রিস্টার্ট দিলে কি হয়, রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন কি হয়, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। তারপরে যেখানে কিছু অ্যাডভান্স অপশন আছে, সেগুলো আপনার প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবেন যে আসলে কি হচ্ছে। ওকে, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভাই। ওকে, ধন্যবাদ ভাই আপনাকেও। সো আমরা কি দেখলাম, মার্জিন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম, সাইজ দেখলাম, কলাম দেখলাম, পেজ ব্রেক দেখলাম, লাইন নাম্বার দেখলাম। এরপর আমরা দেখব ইনডেন্ট এবং স্পেসিং, যদিও এটা আমরা গতদিন করছি। তারপর আমরা একটু দেখি আমি কি চাচ্ছি। আমি চাচ্ছি দেখেন, স্পেসিং এ আসলে আপনারা কিছু বিষয় এখানে পাবেন। যেমন ধরেন, যদি স্পেসিংটা আমরা গতদিন দেখেছি, তাও এখান থেকেও দেখাই একটু। এখানে কি চাচ্ছেন, আপনি চাচ্ছেন একটু স্পেস বাড়াতে বা কমাতে। আচ্ছা, এই স্পেসিং এর বিষয়ে আপনারা গতদিন কিন্তু আমরা এটা করেছি। তারপর আপনারা এখানে জাস্ট শর্টকাটটা দেওয়া আছে, আপনারা নিজেদের মতো একটু করে দেখবেন যে হয় কিনা। জাস্ট আমরা ভাইয়া বিফোর আফটার এটা ওকে, ওখানে তো ভাই ছিল না মনে হয়। আচ্ছা বিফোর আফটার মানে পূর্বের সাইজটা কি ছিল আর পরের সাইজটা কি হলো, কি হবে এটাই, পূর্বের সাইজ কি ছিল এবং পরের সাইজ কি হবে এটাই। আর এখানে অতিরিক্ত আছে লেফট রাইট, আপনি লেফটে কোনো কিছু দিতে চান কিনা, মনে করেন লেফট আমি দিলাম, তাহলে এটা এই যে বাম দিকে চলে যাবে। আপনি যদি মনে করেন রাইটে স্পেস দরকার পড়ে, এটা কিন্তু ইঞ্চিতে হিসাব হচ্ছে, সেই ক্ষেত্রে রাইটে চলে আসবে। এটা আসলে আপনারা নিজের একটু দেখবেন, আমি আপনারা দেখতে বলছি, এর পিছনে একটা রিজন আছে, আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন। ভাইয়া পিটি মানে কি? পিটি ভাই পিটি হচ্ছে কিন্তু একটা একক, পিটি, পিক্সেল, পিএক্স, এগুলো হচ্ছে এক একটা একক। আপনি যেটার কথা বলছেন সেটা হচ্ছে পিটি। এই পিটির মানে হচ্ছে পয়েন্ট বোঝায় এটাকে, এই পিটির মানে হচ্ছে পয়েন্ট বোঝায়। এবং পিটি আর ইঞ্চির মধ্যে সম্পর্ক হচ্ছে 1, মানে 72 পিটি ইকুয়াল 1 ইঞ্চ। আপনি দেখাই, পিটি টু ইঞ্চ যদি দেখেন 1, আচ্ছা আমি উল্টা করে যদি দেখাই, এখানে যদি ইঞ্চ দেই, মানে এক ইঞ্চিতে 72 পিটি, এই যে 1 ইঞ্চিতে 72 পয়েন্ট, 1 ইঞ্চ ইকুয়াল 72 পিটি হচ্ছে পয়েন্টের শর্টকাট। পয়েন্টের শর্টকাট পিটি, যেমন পিক্সেলের জি শর্টকাট ভাইয়া, হচ্ছে পিএক্স, ঠিক ওই রকম।
ভাইয়া পিটি পয়েন্টে শর্টকাট না মেবি, কারণ হলো ওখানে কিন্তু পয়েন্টেরও আলাদা একটা অপশন আছে ভাইয়া, যেমন পিটি পিক্সেল ইঞ্চি মিলিমিটার, হ্যাঁ ওখানে কিন্তু পয়েন্টেরও একটা অপশন আছে ভাইয়া, মানে আমি গ্রাফিক্স এর ক্ষেত্রে দেখেছি এই সিস্টেমটা। আচ্ছা আমি আপনার বলি, পিটি যেটা আছে এই যে ছোট হাতের পি, ছোট হাতের টি, আমি কিন্তু বড় হাতের পিটির কথা বলি নাই। ছোট হাতের পি, ছোট হাতের টি, এই ছোট হাতের পি, ছোট হাতের টি, এটা দ্বারা বোঝায় হচ্ছে পিটি, মানে যেটার মানে হচ্ছে পয়েন্ট বোঝায় আসলে। বড় পিটির কথা আমি বলতেছি না, আপনি যদি দেখেন বড় পিটি যদি দেখেন সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা। যদি এখানে সেম দেখাচ্ছে মনে হয় 1 পিটি ইকুয়াল টু 0.13, আচ্ছা আমরা একটু কনভার্ট করি। ওকে সেম দেখাচ্ছে, বাট পিটি হয়তোবা এর মধ্যে সূক্ষ্ম কোনো বিষয় থাকতে পারে, বাট পিটি আবার পিক্সেল কিন্তু আলাদা বিষয়টা। এগুলো পিক্সেল, অ্যাকচুয়ালি একক। হ্যাঁ এটা জাস্ট একক, পিটি হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে একটা একক, এবং সেটা শর্টকাট হচ্ছে শর্টকাট বলা হয় পিটি। যেমন পিক্সেলকে বলা হয়, পিক্সেলকে বলা হয় পিএক্স, পিএক্স, যে দেখেন পিএক্স, জি ভাইয়া। পিএক্স মানে হচ্ছে কিন্তু পিক্সেল, এই যে পিক্সেল, সেটা আসলে পিক্সেলটা আমাদের খুব বেশি দরকার পড়বে না, পিটিটা কিছু জায়গায় আছে, যেরকম এখানেই হয়তো পিটি থাকবে, যে পিটি, এই পিটির মানে হচ্ছে আপনার 72 ভাগের 1 ভাগ, মানে 72 পিটি সমান 1 ইঞ্চি। ওকে, আশা করি আপনার ভাইয়া জি। এখানে পিটিটা কি চেঞ্জ করে ইঞ্চি করা যায়? ওখানে একটু দেখান তো সিস্টেমটা। আচ্ছা আপনি যদি এখানে পিটি চেঞ্জ করে ইঞ্চি করতে চান, আপনার ইঞ্চি চেঞ্জ করার দরকার নাই তো, আপনি এখানে 72 দিয়ে দেন তাহলেই হয়, কিন্তু 1 ইঞ্চি আপনি গ্যাপ দিবেন একটা লাইন থেকে আরেকটা লাইনে? যে না ভাইয়া আমি বলতেছি যে হ্যাঁ এখানে কি হ্যাঁ কোনো অপশন আছে কিবা চাইবে কখনো যে ইঞ্চিতে করে দাও এটা? মানে ভাইয়া বলছি। এককটা চেঞ্জ করা যাবে কিনা, ওকে, পয়েন্ট থেকে পিক্সেল কি ইঞ্চ? না এখানে দেখেন এখানে পিটিতে সেটা কাউন্ট করা হচ্ছে, ডিফল্ট হিসেবে পিটি দেওয়া আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারছেন না হ্যাঁ এটা। ভাইয়া ওটাই বলতেছি যে এটা কি জি, চাইবে, তাই না বলতেছি আপনি এটা না এই এখানে বাদ দেখেন দিয়ে। এটা ডিফল্ট হিসেবে পিটি আছে, তবে থাকতেও পারে আমার হয়তো আমার না জানাও থাকতে পারে, বাট আমার জানা মতে ভাইয়া এখানে পিটিতেই কাউন্ট করা হয়, বাট থাকতে পারে, আপনারা দেখবেন ট্রাই করে, যদি পান অবশ্যই জানাবেন আমাকে। আমার জানা মতে নাই, আপনারা একটু খুঁজে দেখবেন, থাকতেও পারে, বলা যায় না, হয়তো আমার সবকিছু আমি জানবো এমন না, থাকতেও পারে। ওকে, বাট আমার জানা মতে পিটি ছাড়া এই একক ব্যবহার করা যায় না, এখানে পিটি এবং সাইড হচ্ছে লেফট রাইট হচ্ছে ইঞ্চ ডিফল্ট হিসাবে। তো আমাদের মূলত মার্জিন, ওয়ারিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেক, লাইন নাম্বার, এই বিষয়গুলো আমরা দেখলাম। এবার আমরা দেখব মূলত হেডার ফুটার। হেডার ফুটার কি, আপনারা তার আগে আমি একটু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। ওকে, আচ্ছা এখানে কি কেউ আছেন যারা এইচটিএমএল নিয়ে কাজ করছেন? ভাইয়া শুরু করছিলাম কিন্তু ওকে, সমস্যা নাই। কি করা হয় নাই। আচ্ছা বর্তমানে আমি এখন শুরু করেছি হালকা পাতলা। আচ্ছা, হালকা পাতলা শুরু করছেন, আচ্ছা ওকে, শুনে ভালো লাগলো। সো এইচটিএমএল যারা নলেজ থাকলে ভালো হইতো, সমস্যা নাই, আমি একটু ক্লিয়ারলি বলে দিচ্ছি, সমস্যা নাই। তো দেখেন এখানে একটা পেজ, আচ্ছা ক্রোমের তো মনে হয় হোয়াইট বোর্ড আছে, গুগল হোয়াইট বোর্ড আছে না, এই যে হোয়াইট বোর্ড আছে, তো দেখেন না হোয়াইট বোর্ডটা একটু ওপেন করি আমি। ওকে, সো আমি একটা গুগলের যেটা হোয়াইট বোর্ড, জ্যামবোর্ড বলে এটাকে, সেই জ্যামবোর্ডটা ওপেন করতেছি। সবাই কি দেখতে পাচ্ছেন? আপনারা সবাইকে দেখেন, আপনার সবার কাছে একটা মেল চলে যাওয়ার কথা, এখানে অ্যাক্সেসের জন্য মেল চলে যাওয়ার কথা, আপনি সেই জি মেল, ভাইয়া হ্যাঁ আসছে ভাইয়া, ওখানে দেখলাম আপনারা এই জয়েন যে করলে আর কি, গ্রুপে আসছে। হ্যাঁ করলে আর কি সেটা ইয়া করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আদারওয়াইজ আপনি দেখেন, দেখতে তো পাচ্ছেন সবাই তাই না? জি ভাইয়া। ওকে, তো দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে, দেখেন মনে করেন আমি একটা পেজ নিলাম, তো পেজ পেজ পেজ, আচ্ছা জি ভাই, আচ্ছা ভাইয়া কেউ ইউজ করেন না, আমি একটু ইউজ করি, আপনাদের দেখাই একটু। ওকে, আচ্ছা দেখেন আমি কি করলাম, আপনার একজন ভাইয়া ট্রাই করতেছেন, আর সমস্যা নেই ভাই, আপনার পরে ট্রাই করবেন এটা, বাট আপাতত একটু দেখেন। So, আমি কি করলাম, আমি মনে করেন যে একটা এই পুরোটা একটা পেজ তাই না, এই পুরো পেজে আপনি যদি মার্জিন দিবেন,
মার্জিন দেওয়ার পর আপনি কি এতটুকু ইউজ করতে পারতেছেন, মাঝেরটুকু। এটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আমার পুরো একটা পেজ হ্যাঁ এবং কালো দাগের বাইরে যা জি আছে ভাইয়া। সেটা হচ্ছে মার্জিন, এবং কালো দাগের ভিতরে এই অংশটুকুতে আমরা কি করতে পারি, এই অংশটুকুতে আমরা কোনো কিছু লিখতে ভাইয়া পারি। জি রাবার দিয়ে মোছা হচ্ছে এই যে জুমের পাশে যে দুইটা আইকন দেওয়া আছে জি এই জি ব্যাক, জি ব্যাক। এখানে ক্লিক করলে বেশি সুবিধা হতো। হ্যাঁ, কিন্তু ব্যাক করলে ভাই আমার এই দাগটাও চলে যেত, যেটা আমি এই স্কোয়ার নিচ্ছি সেটাও চলে যেত। জি ভাইয়া। ওকে, তো দেখেন আমার হচ্ছে কি, আমার মনে করেন যে পুরো সাদা অংশটা হচ্ছে মেইন পেজ, এরপর আমি 1 ইঞ্চি করে মার্জিন দিছি, এরপরে মাঝের যে কালো বক্সের যে ভিতরে যে জায়গাটুকু, এই যে পিঙ্ক কালার আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার লেখার জায়গা। সো হেডার মানে হচ্ছে এই লেখার জায়গার মধ্যে আবারও ছোট্ট একটা অংশ, আচ্ছা এটা দিয়ে না দিয়ে এখানে স্কেল আছে, ওকে, এরকম একটা ছোট্ট একটা অংশ, হাই হাই কি আসলো আর উপরে হেডার মানে হচ্ছে উপর দিকে কিছু একটা অংশ আপনার রেখে দেওয়া, এবং এই হেডার অংশটা শুধুমাত্র আপনিই দেখতে পাবেন। আপনি বলতে কি, আপনি যখন সফট কপি ইউজ করবেন তখনই শুধু দেখতে পাবেন। হতে পারে কি আপনি এখানে আপনি কোনো কিছু একটা, জি আপনি কোনো কিছু এখানে ইয়া করছেন, মনে করেন, আচ্ছা হেডারটা কিভাবে নাই, আপনি প্রথম যে আমার যেখান থেকে শুরু তার উপরে ডাবল ক্লিক করলেই হেডার চলে আসবে। সো হেডারে আপনি এখানে যা কিছু লিখবেন, মনে করেন আমাকে কোনো একটা মেসেজ আছে যে ধরেন প্লিজ দিস ফাইল টু রোকন, ওকে। তো এই দেখেন এখানে একটা ক্লায়েন্ট একটা মেসেজ লিখে রাখলো যে প্লিজ সেন্ড দিস ফাইল টু রোকো। আচ্ছা যদিও আচ্ছা রোকো লেখার কারণ হচ্ছে ওরা আমার পুরো নাম উচ্চারণ করতে পারে রোকো না, বলে ডাকে। ওরা আমাকে রোকো বলে ডাকে। ওকে, মানে ওরা প্রেফার করে 4 ডিজিটের নামে ডাকতে। শুধু সবার যতগুলো আমাদের সাথে প্রায় 60 জনের উপরে আমরা কাজ করি, সবার নামই এরকম 4 ডিজিটে ওরা করে নিছে। 4 ডিজিট ওরা প্রেফার করে এটা উচ্চারণ করা। ওকে, সো দেখেন এখানে যে বিষয়টা হলো যে প্লিজ সেন্ড দিস ফাইল টু রোকো। তো এই ফাইলটা অন্য কেউ যখন দেখবে তখন কি সে এটা দেখতে পাবে। বাট আমার যদি এরকম কোনো অপশন না থাকতো, আমার যদি এরকম কোনো অপশন না থাকতো, সেই ক্ষেত্রে কি কি প্রবলেমটা হতো? সেই ক্ষেত্রে আমি যদি উপরে লিখতাম please send this file to Rocco, তো দেখেন এটা আমার কি একটু দৃষ্টিকটু লাগতেছে না, যে মেইন বইয়ের মধ্যে এরকম কোনো কিছু একটা লেখা, এনি হাউ যদি এটা কেউ খেয়াল না করে তাহলে অবস্থাটা কি হবে। তো এই বিষয়টার জন্য মূলত আমরা হেডারটা ইউজ করি। যদি হেডারের ইউজ আরো অনেক রিজন আছে হেডার ইউজ করার, বাট আমি যে কাজে ইউজ করি বা আমার ক্লায়েন্ট যে কাজে ইউজ করে সেটা আমি শেয়ার করলাম। সো হেডার আসলে এখানে আপনি অনেক কিছু পাবেন, হেডার সাইজটা আপনার চেঞ্জ করতে পারবেন, ফন্টে কতটুকু হবে, তারপরে একই সাথে ফুটারও আপনারা দিতে পারেন, ফুটার মানে পেজের শেষে হবে সেটাও আপনারা দিতে পারেন। যেরকম আমি যদি মনে করি যে এই পেজের শেষে কিছু একটা থাকবে, যেরকম আপনারা দেখবেন যে আমরা যে বইগুলো ইউজ করি, বইগুলো পড়ি, সেই বইগুলোর উপরে নিচে কোম্পানির ব্র্যান্ডিং থাকে, আইকন চিহ্ন থাকে। আইকন থাকে বা ব্র্যান্ডিং থাকে, সেই ব্র্যান্ডিংটা আপনি করতে পারবেন। এই যে ফুটারে এসে আপনি ফুটারে এসে যা কিছু লিখবেন, আপনি যদি মনে করেন, আমি যদি মনে করেন আপনাদের কোনো কিছু দিলাম যেখানে মনে করেন সব জায়গায় লেখা থাকবে ভার্চুয়াল হিরো ভার্চুয়াল হিরো ভার্চুয়াল হিরো, সেই ক্ষেত্রে কি একটা ব্র্যান্ডিং, মনে করেন এটা ভার্চুয়াল হিরো প্রকাশনা থেকে প্রকাশ করা হচ্ছে, তাহলে দেখেন ভার্চুয়াল হিরো ভার্চুয়াল, আপনি মানে আপনার ইচ্ছা মতো আর কি ব্র্যান্ডিংটা করতে পারেন, আপনি 3টা চা আছে এখানে, আপনি ইচ্ছা মতো করতে পারেন আর কি। এই যে দেখেন এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে নিজের কাস্টমাইজ করতে অনেক পারেন। সময় তো পেজ নাম্বারিংও করে, হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার ফুটারে তো পেজ নাম্বারিংও করে। জি আসতেছি ওইটাতে। আপনি যদি মনে করেন নিচে একটা লেবেল লাগাই দিবেন, আপনার ফটো লাগাই দিবেন, সেটাও পারবেন আসলে। এখানে সবগুলো অপশন আছে, আপনি নিজে ট্রাই করে দেখবেন যে কি কি করা যায়। আপনি চাইলে যে আপনি দেখেন এখানে পিকচার অ্যাড করতে পারবেন, মানে এক কথায় আপনি যদি মনে করেন যে আপনার নিজের ছবি লাগাই দিবেন যে এই বইটা আমি লিখছি, এই যে আমি আপনি করতে পারেন। ডেট টাইম আছে আসলে সব। মেইন মানে বুঝাচ্ছে যে এটা হলো আপনার অ্যাডভার্টাইজ হিসাবে ব্যবহৃত হচ্ছে, তাই তো হ্যাঁ, ভাইয়া? এটা আপনি আসলে যে কাজে ইউজ করবেন, আপনি যদি মার্কেটার হন সেই ক্ষেত্রে ব্র্যান্ডিং, আপনি যদি পাবলিশার হন সেই ক্ষেত্রে আপনার অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারেন, আপনি যে কাজে ইউজ করবেন এটা আসলে অল আপ টু ইউ। এরপরে দেখেন এই ফুটারে কিন্তু পেজ নাম্বারও দেওয়া যায়। এই যে দেখেন পেজ নাম্বার নামে একটা অপশন আছে, আপনি পেজ নাম্বারে ক্লিক করেন,
আপনি এখান থেকে পেজ নাম্বার দিতে পারবেন। আপনি পেজ নাম্বারটা কোথায় দিবেন? টপ অফ দ্য পেজ, টপ অফ পেজ মানে পেজের মাথায়। আবার যদি মনে করেন বটম পেজ, পেজের নিচে। আপনি কোথায় দিবেন এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি মনে করেন মার্জিনের মধ্যে দিবেন, মার্জিনে ছাড়া দিবেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো করে এটা সাজাইতে পারবেন। বাট আপনি যদি মনে করেন আমি বইয়ের মধ্যখানে দিব, সেটাও আপনি চাইলে করতে পারেন। সো এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে সাজাবেন, কিভাবে ই করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। সো হেডার, ফুটার, পেজ নাম্বার, এই তিনটা বিষয় কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, বোঝা জি গেছে। পেরেছি। জি ভাইয়া ভাইয়া বোঝা গেছে। বুঝেছি। আর একটা জি কোশ্চেন হলো যে জি আপনি মেবি এটা নিয়ে একটা জব দিবেন বা অ্যাসাইনমেন্ট দিবেন, হ্যাঁ। হ্যাঁ? তো আপনি অ্যাসাইনমেন্টটা ভাইয়া যদি এখানে একটু কোশ্চেনটা করতেন আর ওই অনুযায়ী বুঝিয়ে দিতেন তাহলে একটু বেটার হতো ভাইয়া। আচ্ছা, তাহলে তো ভাই আপনি যেমন পরিশ্রম, ভাইয়া, হ্যাঁ ভাইয়া তাহলে আপনি হয়তো না বলতে তাহলে পারেন যে না তাহলে তো হেডারে আপনি এত পরিশ্রম ইঞ্চি। করবেন না। আপনি তাহলে তো আপনি পরিশ্রম করবেন না। না ভাইয়া আমি করব, শুনেন আমি বলতেছি হেডারে জি। হয়তো 2 ইঞ্চি কিংবা ফুটারে 2 ইঞ্চি এরকম হুম। চাইতে পারেন, তাই বলতেছি ভাইয়া যে হ্যাঁ এইভাবে হ্যাঁ যদি হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিতেন তাহলে। হ্যাঁ। আচ্ছা শুনেন, আমি আমি কিন্তু বললাম এটা যে এখানে এই যে হেডার ফুটার টপে এই যে মাপটা দেওয়া আছে, আপনি কিন্তু পয়েন্টটা ধরছেন। ঠিক আছে, এটা ভালো লাগলো যে আপনি পয়েন্টটা ধরছেন, অবশ্যই আমি বলবো এটা। জি ভাইয়া। হ্যাঁ, এখানে কিন্তু এই যে মাপটা দেওয়া আছে যে আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। তো ছোট বড় কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিলাম। আমি আসলে যা কিছু দেখালাম সেগুলো ওকে থেকে ভাইয়া, অ্যাসাইনমেন্টটা হবে, ওকে হ্যাঁ? ভাইয়া। সমস্যা নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন এটা? যে হেডার কিভাবে দেয়, ফুটার কিভাবে দেয়, পেজ নাম্বার কিভাবে দেয়? হ্যাঁ, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন। জি, জি। আমার মানে হেডার ফুটার অপশনটা পাচ্ছি না। আচ্ছা, হেডার ফুটার আপনি কিন্তু এমনিতেই কোনো অপশন পাবেন না। আমি একটু বলি ডিজাইনে আপনাকে। গিয়ে ডিজাইনে মেবি। যাওয়া লাগবে, ডিজাইন। না, ডিজাইনে এসেও আপনি পাবেন কি? ডিজাইনে ডিজাইনও এসেও এমনিতে পাবেন ভাই না। পেজের টপে তো ডাবল ক্লিক করলে আসছে। না, আপনি ডিজাইনে এসেও পাবেন না। সেই যে ডিজাইনটা আসছিল এখানে সেটা ওই হেডার ফুটারের ডিজাইন হিসাবে আসছিল। এমনিতে পাবেন না। আমি বলি কি করবেন? এই যে হেডিং আছে না? হ্যাঁ, পেজের একদম পেজের প্রথমে উপরে চলে ডাবল, আসেন। উপরে এসে ডাবল ক্লিক হ্যাঁ করেন, ডাবল। দেখেন চালু হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আবার পেজের নিচে আসেন, নিচে এসে ডাবল ক্লিক করেন, দেখেন চালু হয়ে গেছে। এখানে যে ডিজাইন আসছে এটা কিন্তু হেডার ফুটারের ডিজাইন, হেডার ফুটার টুলস এর ডিজাইন। আমি যদি জি হেডার ফুটার জি। ক্লোজ করে দিই ডিজাইনটা থাকবে না। হ্যাঁ, বুঝতে পেরেছেন ঠিক কি? আছে। জি, আমি পেয়েছি। ওকে, ওকে। সো আমরা হেডার, ভাইয়া জি ভাই জি, আজকে ক্লাস কয়টা পর্যন্ত হবে একটু যদি আমরা বলতেন আমরা আমার একটু 11টায় ভালো শেষ হতো। করে দিব ভাই, 11টায় ও শেষ করব। থ্যাংক ইউ ভাইয়া, কারণ হচ্ছে যে আমি সোহেল স্যারের বাসার পাশে আমার বাসা। আচ্ছা। তো ভাইয়া আমি ওই সোহেল স্যার একটা গল্প শুনাইনি যে আমরা বাইরে গিয়ে এই গাছের উপরে গিয়ে আমি ক্লাস হ্যাঁ। করেছি বা কাজ হুম হুম করেছি। হুম হুম হুম। সেম ভাই আমি এরকম একটা জায়গার মধ্যে আছি যেখানে আমার নেটওয়ার্ক খুব প্রবলেম, তারপর আমি এখানে বসে আছি। আচ্ছা আচ্ছা, না আমরা আমরা জাস্ট আর কিছুক্ষণ নিব। আমরা হচ্ছে আমাদের টেবিল যে সেকশনটা থাকলো, টেবিল সেকশনটা আমরা আজকে কভার করা পসিবল হবে না। আমরা আজকে হচ্ছে কি বার আজকে? আজকে সোমবার। 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 আচ্ছা, আগামী মঙ্গলবার অর্থাৎ আগামী দিন ক্লাস দিলে কি আপনাদের কোনো প্রবলেম হবে? না স্যার, আগামী দিন না ভাইয়া। ভাইয়া আগা- প্রবলেম হবে না বলা যদি যাবে, আমার আপনি কোনো প্রবলেম নেই। জব গুলো যদি অ্যাসাইনমেন্ট গুলো আবার দেন বেশি, তাহলে কিন্তু না আমাদের না একটু। অবশ্যই, না অবশ্যই অ্যাসাইনমেন্ট আমি দিব না, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দিব তাহলে না। ভাইয়া করা যায়, কারণ কারণ হলে অ্যাসাইনমেন্ট দিলে অনেক হ্যাঁ, ঝামেলার মধ্যে পড়ে যাবে কারণ অনেকদিন আমরা পর পর। যেহেতু হ্যাঁ অনেক ডিটেল আলোচনা করলাম। না, আপনাদের অ্যাসাইনমেন্ট বলতে কি আপনাদের যে পেজটা দেওয়া হয়েছে এই ফাইলে কিন্তু দেওয়া আছে আপনাদের। ভাইয়া কার এত নয়েজ হচ্ছে, শোনা যায় না। মিউট করে দেন। ভাই তখন নয় যাচ্ছে। আচ্ছা, হাবিবুল বাহার ভাইয়ের সম্ভবত প্রবলেমটা। জি, মিউট করা হয়েছে। যে হাবিবুল বাহার ভাইয়া, আপনার ওখানে নয়েজ আসছে, আপনি হেডফোনটা ঠিক করার পরে নিজেকে আনমিউট করেন। ওকে। সো সবাই একটু আমার কথাটা একটু শোনেন, গুরুত্বপূর্ণ একটু দিয়ে প্রায়োরিটি দিয়ে। প্রথম কাজ হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে আজকে। যতটুকু করা হয়েছে ততটুকুর উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেটা হবে 2.1, অ্যাসাইনমেন্ট 2.1। এবং কালকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা থাকবে 2.2, এবং দুইটা মিলায় একটা অ্যাসাইনমেন্ট হবে আবার। আর আগামী দিন আমি কেন আপনাদের অ্যাসাইনমেন্টের ডেট আবার ভাইয়া কেমন থাকে, না কিভাবে থাকবে? অবশ্যই 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 ডেটের বিষয়টা আমি মাথায় রাখবো। অবশ্যই দুইটা মিলা মেইন যখন অ্যাসাইনমেন্ট আমাদের আসবে তখন সেটা ডেট থাকবে, তখন সেটা মার্কিং হবে। এখন যে অ্যাসাইনমেন্টটা ওকে করে ভাইয়া। দেওয়া হবে এটা মার্কিং হবে না। আবার কালকের ক্লাসের পর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেটা মার্কিং হবে না। আজকের ক্লাস কালকের ক্লাস দুইটা মিলায়ে একটা বড় অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটার মার্কিং হবে। সবাই কি বুঝতে পেরেছি ওকে আমরা? ওকে ভাইয়া, ওকে ভাইয়া। শুধুমাত্র ওকে ভাই, নো প্র্যাকটিসের প্রবলেম। জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা চাইলে আজকের ক্লাসটা বাদ দিতে পারতাম, আগামী দিন যে ক্লাসটা আমি নিতে চাইলাম সেটা চাইলে বাদ দিতে পারতাম, বাট আমি চাই না, যেহেতু সামনে আমাদের রমজান শুরু হয়ে যাবে,
আমি চাই না ওইদিকে সময় বাড়াতে, দ্যাটস ওয়াই। না আর ভাইয়া আপনি নেন, সুবিধা হ্যাঁ, হবে। দ্যাটস ওয়াই ভাইয়া রমজানে কি রাত্রি ক্লাস নেবেন? এটা ভাইয়া রমজান আসুক, তারপর আমরা একসাথে বসে সেটা সিদ্ধান্ত নিব সবার সময় সবার নিয়ে। সাথে ডিসাইড করলে হবে। হ্যাঁ, সবার সাথে বসে আমরা সেই সিদ্ধান্তটা নিব, একটা পোল ক্রিয়েট করে দিব আমরা যে কার কখন সুবিধা হয়। সেটা ভাইয়া আসুক সময়, আমাদের হাতে এখন 15 দিন, এখনো 10 দিন মতো সময় আছে। ওকে ভাইয়া। আমরা এই 10 দিনে যতটুকু 10 পারি দিন একটু অনেক হয়ে যাবে। হ্যাঁ আগে যাব। সো আপনারা যদি আমাদের মডিউলটা দেখেন, মডিউলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডে 2 এ যে লিস্টটা ছিল সেটা কিন্তু টেবিল ফরম্যাটিং এর বিষয়টা থেকে গেল। সো টেবিল ফরম্যাটিংটা আমরা আগামী দিন, অর্থাৎ আগামী দিনই, কিন্তু আগামী দিন বলতে 6 তারিখ, সেটা আমাদের শিডিউল ক্লাসে ছিল না, তারপরেও কালকে আমরা ক্লাসটা নিব শুধুমাত্র এটা শেষ করার জন্য। আর কালকে আপনি জয়েন থাকবেন কিনা সেটা আপ টু ইউ। আপনার কাছে যদি মনে হয় যে না এই বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনার শেখার দরকার, তাহলে থাকবেন। যদি মনে হয় যে না আমার তো শিডিউল ক্লাস নাই কালকে, অবশ্যই ভাইয়া, আপনি ক্লাস থাকবেন নেবেন, না। থাকবো না কেন? না, এটা অনেকে প্রবলেম থাকতে পারে, সেই জন্য আমি একদম ক্লিয়ার করে দিলাম। ওকে ভাইয়া জি, বলতে পারেন। শুক্রবারেও কি নেবেন ক্লাস? শুক্রবার হচ্ছে ভাই, আমরা শুক্রবার মূলত রেখেছি আড্ডার জন্য। আড্ডা বলতে কি সেখানে আমরা নলেজ শেয়ারিং করব। নলেজ শেয়ারিং ব্যাপারটা কীরকম, যেরকম আমাদের মধ্যে অনেকে আছেন যারা ডিজাইন নিয়ে কাজ করেন, অনেকে আছেন যারা ডেভেলপমেন্টের সাথে আছেন, অনেকে আছেন কোডিং করেন, প্রোগ্রামিং করেন, বা হয়তো একদিন গেস্ট হ্যাঁ ডাকা হবে আমার। হ্যাঁ হয়তো আমরা কোনোদিন সোহেল স্যারকে ডাকবো, কোনোদিন আমাদের অন্যান্য যে ফ্রিল্যান্সার কমিউনিটি থেকে যে ফ্রিল্যান্সাররা আছে তাদের আমরা নিয়ে এসে একসাথে আড্ডা মারবো। তবে এটা ডিপেন্ড করবে যে আমাদের গেস্টদের স্কেডিউলের ওপর। আমরা যদি সামনের শুক্রবার স্যারের সময় পাই, তাহলে অবশ্যই স্যারকে আমরা ডাকবো, ইনভাইট করবো স্যারকে। মানে এটা পুরোপুরি ডিপেন্ড করবে যে আমাদের যারা গেস্ট আছে তাদের আপনার স্কেডিউলের উপর। তবে আমাদের রেগুলার কোনো ক্লাস শুক্রবার হবে না, এবং সেটা হবে অপশনাল। আপনি চাইলে থাকতে পারেন, না থাকলে সমস্যা নাই। থাকলে লাভ আছে, না থাকলে মানে থাকলে আপনার লাভ আছে, আমাদের লাভ ঠিক আছে, বাট আছে। পুরোপুরি আপ টু ইউ। মানে কোনো আড্ডা ভাইয়া। বলতে ডেকে ভাই চাটা খাওয়ান না। হ্যাঁ ভাইয়া, আমি বলছি জি। গেস্টরা যদি শুক্রবারে না পারে অন্যদিন করে, সেদিনে তো তাদের আড্ডাটা আমরা হবে, তো ওই দিনের হ্যাঁ ক্লাসটা আমরা কি শুক্রবারে হবে? সেটা অবশ্যই আমি ঘোষণা দিয়ে দেবো। যেমন স্যার যেরকম শনিবার ফাঁকা থাকেন, সেক্ষেত্রে আমরা শনিবারের ক্লাসটা শুক্রবার করে নিতে পারি। এটা সবার সাথে ডিসকাস করার পর আমি চাইলে তো আসলে আমি একটা চাপাই দিতে পারি না আপনাদের। অবশ্যই স্যারের স্কেডিউল নেওয়ার পর স্যার যদি আমাকে শনিবার সময় দেয়, তাহলে অবশ্যই আমি তার আগে আপনাকে ঘোষণা দিব, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আগে, যে শুক্রবার কারো প্রবলেম আছে কিনা, বা আমরা এটা পোল ক্রিয়েট করে দিব। যদি আমরা দেখি যে না বেশিরভাগ মানুষ ক্লাস না করার পক্ষে, সেক্ষেত্রে আমরা পরে শনিবারের ক্লাসটা পরে রবিবার, মঙ্গলবার যে ফাঁকা ডে আছে সেগুলোতে দিব। বাট যদি আমরা দেখি না শুক্রবার সবাই ক্লাস করতে চাই, তাহলে শুক্রবার আমরা নিয়ে নিব। তবে আমরা চেষ্টা করব, আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা রমজানের আগে যতটা পারি আগায় নেওয়ার চেষ্টা করব। জি ভাইয়া, তাহলে আর 10 মিনিট আছে ভাইয়া, আমরা মানে জি। আপনি ইয়াটা করলে ভালো হয়, মানে হাইলাইটসটা করলে একটু ভালো হয় ভাইয়া, আমার ওকে বিষয়টি সব একটু। ওকে হ্যাঁ। সো আমরা মূলত আজকে অনেক কিছু শিখে ফেলছি, অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখছি। কি কি শিখছি, কেমন শিখলাম, আপনারা যখন নিজেরা করবেন, যখন প্যাচ লাগবে তখন বুঝবেন আসলে। সো আমরা লেআউট থেকে আসলে আজকে শিখলাম পেজ ফরম্যাটিং, কিভাবে মার্জিন দিতে হয়, মার্জিন নিতে হয়। আচ্ছা, এটা আমি কেন বলতেছি? না ভাইয়া, আমি বলতেছি যে আপনি না হাইলাইটস না করেন, আবার না একটু না, দেখিয়ে আচ্ছা দেখিয়ে যে হাইলাইট, এইভাবে। আচ্ছা হাইলাইট তো করবো, হাইলাইট আমাদের মধ্যে থেকে একজন করুক। আমি একটু দেখি কে কে আছেন। ওকে ভাইয়া। দেখি যে যারা আসলে রেসপন্স করেন না তাদের মধ্যে একজনকে দেখি। আচ্ছা, সৌরভ দাস ভাইয়া আছেন? সৌরভ দাস, সৌরভ দাস ভাইয়া আছেন? ওকে, এরপর কামাল উদ্দিন ভাইয়া আছেন? কামাল উদ্দিন, কামাল উদ্দিন ভাইয়াও নাই। ভাইয়া আপনাকে আমরা দেখতে চাই, একবারও দেখিনি। না ভাইয়া, এই মুহূর্তে আমি ক্যামেরা অন করতে পারতেছি না, তবে করবো ইনশাল্লাহ। মানে আমার ডেস্ক এখনো সেটা ঠিক মতো হয় নাই, আমি কোনো রকম ক্লাস নিতেছি। আর আপনারা আসলে আমাকে এখন এই মুহূর্তে আসলে খুব বেশি দেখতেও পারবেন না, একদম অন্ধকার দেখবেন। আচ্ছা, আশা করি নেক্সট টাইমে দেখতে পাবো ক্লাস। ইনশাল্লাহ আশা করছি। আচ্ছা, কামরুদ্দিন ভাই কি আছেন? ফেস্টিভ্যালের একটা ডেট থাকবে, সমস্যা নেই, সেদিন দেখানো হবে। ভাইয়া আপনার প্রোফাইলে একটা পিক কাউন্ট তো সেট করতে পারেন। না আসলে ভাই, আসলে ডেস্ক বলতে কি আসলে ওইরকম না, যে 8 GB দেওয়া বা অনেক কিছু এরকম কোনো কিছু না ভাই। আমার যেটা দরকার সেটা আমি কাস্টম বিল্ড করে নিছি। আসলে খুব
মানে আহামরি কিছু না, জাস্ট আমার টেবিল একটা হ্যাঁ বড় ভাই, টেবিল আছে। দরকার ছিল, বড় একটা টেবিল করে নিছি এই তো। যাই হোক, কামরুদ্দিন ভাই কি আছেন? হ্যাঁ ভাই, আছে। জি, কামরুদ্দিন ভাই একটু একটু বলবেন যে আজকে আমরা কি কি শিখলাম, এটা একটু আপনি রিক্যাপ করবেন। তো পেজ ফরম্যাট করা, তারপর হ্যাঁ, পেজ ফরম্যাটিং এর মধ্যে কি কি শিখলাম সেই বিষয়টা আপনি একটু মানে ইয়া করবেন। পেজ ফরম্যাটের মধ্যে হচ্ছে যে ন্যারোনোমা, তারপর অথবা এই ন্যারোনোমা এ4 সাইজ পেজ নোমা যদি প্রিন্ট করতে হয়, তার ওকে, ভাইয়া এটা মার্জিনের ক্ষেত্রে হলো, মানে মার্জিন না বলে বিস্তারিত চলে গেছে। জি জি জি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আক্তারুল ইসলাম কি আছেন? আক্তারুল ইসলাম, আক্তার ভাই? ওকে, উনি নাই। ইউসুফ শাহাদাত ভাই আছেন? ইউসুফ শাহাদাত ভাই আছেন? আচ্ছা, আমি আসলে আপনার অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিচ্ছি। মুস্তাফিজুর ভাই আছেন, নাইম রেজা আছেন। আচ্ছা, কেউ একজন আপনাদের মধ্যে কেউ একজন রিক্যাপ করেন, কে করতে চান? আগে নাম বলেন। ভাই আমি চাই। ওকে, জি ভাই আপনি একটু আমি বলেন। বলতেছি। আচ্ছা, করবো কি? আচ্ছা 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 আচ্ছা, সবাই 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 আমরা একটু 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 ইয়া করি, একটু নিজের মিউট করি। আচ্ছা, প্রথমে প্রথমে যিনি সম্ভবত রাহাত রাজীব ভাই বলেন, রাহাত রাজীব ভাইয়া আপনি শুধুমাত্র পেজ লেআউটের ব্যাপারে বলবেন, এবং দ্বিতীয়তে ফাজলে রাব্বি ভাইয়া আপনি হচ্ছে পরের অংশটুকু বলবেন, অর্থাৎ আমরা ওই হেডিং হেডার ফুটার এগুলো নিয়ে বললাম সেই অংশটুকু আপনি বলবেন। প্রথমে রাহাত রাজীব ভাইয়া পেজ লেআউটের ব্যাপারটুকু। স্ক্রিন শেয়ার দিয়ে দেন ভাই। জি ভাইয়া, একটু আমি যাই আগে, মাইক্রোসফট ওয়ার্ডে যাই আগে ভাইয়া, তাহলে আমি নাকি ভাইয়া? জি ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাবেন যে আপনি আসলে আজকে কি কি শিখলেন। এরপর আমরা যাবো রাব্বি ভাইয়ের কাছে। রাব্বি ভাই হচ্ছে আমাদের ভাইয়া দেখাবেন আমার header footer। স্ক্রিনটাকে শেয়ার হচ্ছে, দেখেন তো একটু। এখন পর্যন্ত হয় নাই, আপনি প্রেজেন্ট নাও থেকে স্ক্রিনটা শেয়ার করেন। না ভাই, এখনো শেয়ার হয়নি। এখনো শেয়ার হয় নাই। প্রেজেন্ট নাও ইওর এন্ট্রি স্ক্রিন ভাইয়া, হ্যাঁ। জি, ইয়ার এন্টায়ার স্ক্রিন। জি, বাট শেয়ারের তো অপশন আসছে না ভাইয়া এখানে। আপনি হ্যাঁ এন্টায়ার আসছে স্ক্রিন ভাইয়া। ক্লিক করে ওকে হ্যাঁ, ভাইয়া, হচ্ছে কি ভাইয়া? এখনো আসছে নাই। হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। ভাইয়া পেজ লেআউটের ক্ষেত্রে যেমন আজকে আপনি শিখালেন মার্জিনের বিষয়টা, মার্জিনের এই বিষয়টা নিয়ে আলোচনা করে, মানে আমি কি ভাইয়া করে দেখাবো, না ভাইয়া আমি শুধু বলবো যে কি কি হলো? আপনি শুধু বলেন যে আপনি কি কি শিখলেন আজকে। ও আজকে হলো যে এমন আমি এখন পেজ লেআউটের ক্ষেত্রে প্রথমে মার্জিনটা শিখলাম, তারপরে ওরিয়েন্টেশন শিখলাম, ওরিয়েন্টেশনের ক্ষেত্রে আবার পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ শিখলাম। আবার সাইজটা যেমন ভাইয়া A4 এর সাইজ কিংবা মানে এই কি বলে সাইজে, মানে সাইডটা কি নিবো, হেডার সাইডটা কি নিবো। মানে ও, পেজটা কিভাবে পেজ জি জি, সাইজ কিভাবে তারপরে চেঞ্জ আবার করতে হয়। কলাম কয়টা নিবো ভাইয়া, কলামের সিস্টেমটা শিখলাম। আবার এখানে শিখলাম যে হেডার এন্ড ফুটারের বিষয়টা, হেডার এন্ড ফুটারের এই বিষয়গুলো। ওকে, সো ওকে, ধন্যবাদ রাহাত রাজীব ভাইয়া। এরপর আমরা যাচ্ছি ফজলে রাব্বি ভাইয়ের কাছে। ফজলে রাব্বি ভাই আমাদের একটু বলবেন যে হেডার ফুটার বাকি অংশটুকু আমরা কিভাবে কি করলাম বা শিখলাম। জি ভাই, আপনি যদি স্ক্রিনটা একটু শেয়ার করতেন। আমি একটু বললে হবে না ভাইয়া? আচ্ছা, জি ভাইয়া বলতে পারেন, নো প্রবলেম ভাই, আপনি বলতে পারেন। হেডার বলতে বোঝাচ্ছে যে আমাদের কোনো একটা পেজে লেখার উপরের অংশটাকে আর কি ইয়ে করা, উপরের অংশ ফাঁকা রাখা। ফুটার বলতে বোঝাচ্ছে যে নির্দিষ্ট একটা মানে শেষের দিকে আর কি অংশ ফাঁকা রাখা আর কি কাজ করার জন্য। ওকে ওকে, হেডারে আমরা কোনো কিছু যদি হাইলাইট করতে চাই তাহলে হেডারটা রাখবো আর কি, পরবর্তীতে যদি কোনো কিছু এডিট করতে হয় বা কোনো কিছু ওকে, কাউকে জানাতে প্রয়োজন হয় আর কি। মানে আর কোনো বিষয় ফুটারটা আমরা হাইলাইট সাধারণত, করতে চাই। জি, হ্যাঁ, আর ফুটারটা সাধারণত পেজ নাম্বারিং বা কোনো লোগো বা আমরা কোনো কিছু দিতে চাই সেটা আর কি করতে পারবো আর কি ওখানে। ওকে,
ধন্যবাদ ভাইয়া। আমরা মূলত এই তো। আজকে মূলত আমরা এই কয়টা বিষয় শিখলাম। আমি এখানে যারা আছেন সবাইকে আমি একটু বলবো, আপনারা আমাদের যে প্রোগ্রেস শিট আছে, ব্যাচ 2 এর প্রোগ্রেস শিট, সেখানে একটু যাবেন। ওখানে যে দেখবেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে কিনা। ক্লাস 2 এ আপনার ডেটটা ইগনোর করবেন, ডেটটা আমরা চেঞ্জ করবো আজকে। তো আপনি জাস্ট দেখবেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে কিনা। যদি নেওয়া না হয় আপনারা আমাকে জানাবেন। আর যে কোনো কোয়েশ্চেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এটা গ্রুপে ভাই পোস্ট করবেন। ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কোথায় চেক করা লাগবে? আচ্ছা, আমি সেই আপনাদের একটা মেইলে লিংক দেওয়া হয়েছিল, আমি লিংকটা আবার দিয়ে দিচ্ছি আমাদের চ্যাট বক্সে। আমি আবার সেই লিংকটা দিয়ে দিচ্ছি। সেই লিংকে যেয়ে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়েছে কিনা। আপনার নামের পাশে ক্লাস 2 এর যদি আমিরুল ইসলাম ভাইয়া কি যেন শেয়ার করেছেন না, কে ভাই ওটা? কোনটা ভাইয়া? ভাইয়া মেবি একটা চ্যাট লিস্টে কি দিয়েছে, একটা ওয়েবসাইট আচ্ছা, কি যেন। সম্ভবত সেম ইয়াটা আমি যেটা দিচ্ছি সেটা ওপেন করে সেম, সম্ভবত সেম। আমি আবারও দিলাম, আপনারা এখানে যে একটু দেখে নিবেন। ভাইয়া আমি তো ক্লাস 1 এ অ্যাটেন্ড ছিলাম, আমার ওখানে কেন জানি দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফজলে রাব্বি ভাইয়া মনে হয় না? 11 নম্বর সিরিয়াল। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ক্লাস 1 টু মেবি ওই যে ওরিয়েন্টেশন আচ্ছা 11 নম্বর, ওকে, ওরিয়েন্টেশন, ওকে জি। আচ্ছা, আগের দিন এটা আপনারা ইগনোর করেন, ওরিয়েন্টেশনটা ইগনোর করেন, আপনারা এই এতই চলে আসেন। গতদিন কিন্তু আমরা ক্লাস নেই নাই, এটা আমি ভুল করছিলাম, সমস্যা নেই। ক্লাস নাম্বারগুলো তো নাই, ক্লাস শুধু লেখা আছে, ক্লাস নাম্বারগুলো আপনি অ্যাসাইনমেন্টে চলে এই 2 নম্বরে আসেন। আজকের ডেটে দেখেন, ডেট আমি চেঞ্জ করছি, এপ্রিল 5। আচ্ছা, আমি একটু কালার করে দেই। দেখেন যেটা ব্লু কালার করা আছে, আপনি সেই ইয়াতি দেখেন। এখানে কারো অ্যাটেন্ডেন্স ছুটেছে কিনা। আমি মূলত যে নামগুলো সামনে দেখলাম সেগুলোই দিছি, বাট কারো ছুটে আছে কিনা একটু দেখবেন। আচ্ছা, রাজীব আলী ভাই কি আছেন? রাজীব আলী ভাই কি রাহাত রাজীব ভাই? হ্যাঁ, রাজীব আলী ভাই, রাহাত রাজীব ভাই। ওকে ভাইয়া, রাহাত রাজীব আর রাজীব আলী মনে হয় আলাদা ভাইয়া, জিজ্ঞাসা করেন। না ভাইয়া একই ভাইয়া ওটা। হ্যাঁ, রাহাত রাজীব তো আমি আর দেখতেছি না। রাজীব আলী, জি ভাইয়া, রাজীব আলী যেটা সেটাই রাহাত রাজীব। ওকে। শোভন ইসলাম ভাইয়া কি আছেন? শোভন ইসলাম ভাইয়া, ওকে জি ভাইয়া আছি আমি। আচ্ছা, শোভন ইসলাম আছেন। আচ্ছা, এরপর ইউসুফ শাহাদাত ভাই আছেন? ইউসুফ শাহাদাত, আক্তারুল ইসলাম আক্তার ভাই আছেন? আক্তারুল ইসলাম আক্তার ভাই। সৌরভ দাস ভাই আছেন? সৌরভ দাস আছেন মনে হয়, সৌরভ দাস ভাই ছিলেন। পারভেজ আলম আছেন? বারিউল ভাই কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, বারিউল ইসলাম ভাইয়া আছেন, ওকে জি। মোটামুটি সবার নেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো চেক করার পর আপনাদের কাছে মেইল চলে যাবে আজকে কে কত পাইলেন, এবং আপনাদের কেন মার্ক কাটা হলো সেটাও জানিয়ে দেওয়া হবে। আপনাদের ওই একটা অ্যাসাইনমেন্টের সাথে প্রাইভেট কমেন্টে জানিয়ে দেওয়া হবে কেন আপনার মার্ক কাটা হয়েছে, যদি কাটা হয়ে থাকে। আচ্ছা ভাইয়া, জি, আমি প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম যে ওই আপনি বললেন যে আপডেট করা যাবে বা অ্যাটাচ করা যাবে, তো ভাই আপডেটের ক্ষেত্রে আমরা কিভাবে আপডেট করতে পারি যদি একটু বোঝাই বলতেন। আচ্ছা একটু দাঁড়ান ভাইয়া। আপডেট করার ক্ষেত্রে ভাইয়া মেবি আপনি ইয়া দিয়েছিলেন, মানে অ্যাড অ্যানাদার ফাইল মেবি বলেছিলেন, মানে আরেকটা ফাইল অ্যাড ওটা তো হ্যাঁ অন্য ফাইল অ্যাটাচ করা যাবে, কিন্তু ওই ফাইলটা কি আপডেট করা যাবে? আচ্ছা, আপনি যদি এরকম হয় যে আপনি কোন একটা ফাইল আপনি কি করছেন যে আপনার ভুল হয়েছে, আপনি ওটার পরিবর্তে আরেকটা ফাইল ওপেন করতে, আরেকটা ফাইল দিতে চান, সেই ক্ষেত্রে কি করবেন, আপনি অ্যানাদার ফাইল আপলোড করবেন এবং ওই ফাইলটার নামের আগে আপনি আপডেট কথাটা লাগাই দিবেন, যে আপডেট আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা। বুঝতে পেরেছেন? তাহলে ভাই আপডেট তাহলে ভাইয়া ওই মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা লাগবে ভাইয়া, জি দিয়ে আবার ওটাকে অ্যানাদার ফাইল। জি। আপনি কি বুঝতে পেরেছেন?
জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, অ্যাসাইনমেন্ট যারা জমা দিচ্ছেন, আরেকটা বিষয় আমি একটু বলি, স্ক্রিনটা শেয়ার করলাম, সবাই একটু খেয়াল করেন। একদম লাস্ট টপিকস, আমাদের টপিক না আসলে, জাস্ট বলে দেওয়া। মনে করেন আপনি এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করছেন, আপনি যখন সেভ করবেন, সেভের সময় সবাই একটু খেয়াল করবেন প্লিজ। সেভের সময় এরকম একটা যে আমাদের পপ আপ আসে, এখানে নামটা কিভাবে দিবেন আমি একটু বলি। যদি এটা আমি আজকে পোস্ট করে দিব, ফাইল নেমটা আপনি কিভাবে সেভ করবেন সেটা একটু বলি। প্রথমে দিবেন আপনি আপনার সিরিয়াল নাম্বার, সবাই একটু খেয়াল করেন প্লিজ। প্রথমে দিবেন সিরিয়াল নাম্বার, এরপর একটা আন্ডারস্কোর দিবেন, এরপর দিবেন আপনার নেম, এরপর দিবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট নেম। অ্যাসাইনমেন্ট নাম্বার ভাইয়া। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট নেম বা অ্যাসাইনমেন্ট নাম্বার। অ্যাসাইনমেন্ট নেম তো অবশ্যই অ্যাসাইনমেন্ট নাম্বারই দেন। অ্যাসাইনমেন্ট নেম তো অনেক বড় হয়ে যাবে ভাইয়া। অ্যাসাইনমেন্ট নাম্বার দেন। সবাই কি বুঝতে পেরেছেন? প্রথমে সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে আপনার নেম, এরপরে অ্যাসাইনমেন্ট নাম্বার। তাহলে ভাইয়া আপনি যে লিংকটা দিলেন সেখানে যে সিরিয়ালটা আছে সেটাই কি সিরিয়াল নাম্বার? জি, সেখানে যে সিরিয়ালটা আছে, সিরিয়াল বলতে হচ্ছে ভাইয়া, আমি একটু দেখাই। জি ভাইয়া, আপনি দেখালেন একটু আগে যে ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এই যে এই সিরিয়ালটা, যেরকম ওয়াহিদুল পরশ ভাই 1 নম্বরে, তারপর আনিকা ফাইরোজ আপু 2 নম্বরে, এই সিরিয়াল সবুজ কালার যেটা, এইটা জি হচ্ছে ভাইয়া, সিরিয়াল নাম্বার। বুঝতেছি। কেউ পাশেরটা আসলে ফলো করবে না, পাশেরটা করলে ভুল হবে কিন্তু। আপনি সিরিয়াল নাম্বার হচ্ছে এই যে এসএল নাম্বার যেটা দেওয়া আছে সেটা, যেমন ওয়াহিদুল পরশ নাম্বার 1, আনিকা ফাইরোজ 2, দুরুল হুদা 3, ঠিক এই নাম্বারটা। তো আমাদের আজকের মতো আমরা শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 1.5 ঘন্টা আমার বকবক হজম করলেন। আশা করি আপনাদের জি ভিডিও পেয়ে যাবেন, গতদিনের ভিডিও, আজকের ভিডিও পেয়ে যাবেন। গতদিনের ভিডিওটা আসলে আপলোড করতে আমার ভুল হয়েছে, আমি মানে আপলোড করছি ইউটিউবে, বাট লিংক শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, লিংক শেয়ার করতে ভুলে গেছিলাম। ওকে, সো আজকের ভিডিওটা আশা করি আপনারা পেয়ে যাবেন। জি রাকিব ভাই, কালকে ক্লাস কয়টায় হচ্ছে? আগামী দিন আমাদের ক্লাস হচ্ছে একদম সেম টাইমে 9:30-এ, বাট কোনো যদি আপডেট আসে আমি সেটা পোস্টে জানাই দেবো, আপনারা সবাই ইমেইল এবং ফেসবুকে পেয়ে যাবেন। 9:30 আপাতত প্রাইমারি টাইম 9:30, বাট যদি টাইম কোনো কারণে চেঞ্জ হয় বা ইয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা সাবমিট করার প্রয়োজন নেই, জাস্ট হোমওয়ার্ক করলে হবে। না, সাবমিট তো অবশ্যই করবেন, সাবমিট না করলে বুঝবো কিভাবে? তবে সেটার কোনো মার্কিং হবে না আজকের অ্যাসাইনমেন্টে, কাউন্টিং হবে না, আজকে কোনো কাউন্ট হবে না, বাট অবশ্যই আপনি করবেন। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 1.5 ঘন্টা ধরে বকবক শুনলেন, আশা করি আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। যা কিছু আপনিও আমাদের এত কিছু শেখাচ্ছেন ভাইয়া, আশা করি আপনাকে আপনারা ধন্যবাদ। প্র্যাকটিস করবেন। ভাইয়া একটা কথা, মনের কথা শেয়ার করি আপনার সাথে, যে মানে আমার খুব ভালো লাগছে ভাইয়া যে আমরা যেভাবে কোশ্চেন গুলো করতেছি সেইভাবে আপনি আনসার দিচ্ছেন, খুবই ভালো লাগছে ভাইয়া এই জিনিসগুলো। ভাই অ্যানসার দিতে তো আমি বাধ্য, অ্যানসার দিতে অবশ্যই ভাই অ্যানসার দিতে বাধ্য, ঠিক আছে, কিন্তু ভাইয়া ওইভাবেই কোশ্চেন করতেছি, ওইভাবেই অ্যানসার দিচ্ছেন, মানে খুব সুন্দরভাবে দিতেছেন না, ভাই, এটাই টলারেন্স একটা ব্যাপার আছে যেটা উনি বলতে চাচ্ছে, সেটা মানে সেটার জন্য আসলে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো, মানে বিরক্ত হচ্ছেন না আমাদেরকে, ওদের সবাইকে হচ্ছে কোয়ারি ওয়াইজ অ্যানসার করছেন, এটা অনেক মানে অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জিনিস। ওকে, অসংখ্য ধন্যবাদ। যাক, আমার একটা বিষয় আপনাদের ভালো লেগেছে, মানে আসলে ভাইয়া আমরা এর আগে ভাইয়া আমিরুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেছে। জি, আচ্ছা, আমিরুল ইসলাম ভাই হয়তো কোনো প্রবলেম হয়েছে ভাইয়া, সেটা আমরা আমিরুল ইসলাম ভাইয়ের সাথে জাস্ট একটু সামান্য আমার এই যে অপশনটা ইনস্টল চাচ্ছে, এটা ছাড়া কি প্রিপেয়ার ভার্সন ছাড়া ইউজ করতে পারবো না? আচ্ছা আমিরুল ভাই, আমি মনে হয় আপনাকে এটা ঠিক করে দিয়েছিলাম, আপনি এটা নাও, এই অফিস 365 ওপেন করেন না, আপনি ওয়ার্ড দেখেন আলাদাভাবে ইনস্টল করা আছে, সেটা ইউজ করেন। ওটা ইনস্টল হচ্ছে, আমি ভাবছিলাম যে এটা হচ্ছে কি না, সেম ভাইয়া অফিস 365 মাইক্রোসফট, আপনি যখন এখান থেকে ডাউনলোড করলে সেম ফাইলই ডাউনলোড হবে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সেম ফাইলই ডাউনলোড হবে। আপনি এখানে যদি লাইসেন্স কিটা দেন তাহলে আপনি যেটা ইউজ করছেন সেটাই আসলে ডাউনলোড হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে হ্যাঁ ভাইয়া, আমি যে বিষয়টা বলতেছিলাম যে আমি এর আগে অনেকটি ক্লাস করেছি অনলাইন, মানে ফ্রি বলা যায়, সেমিনার ধরা যায়, যেমন গ্রাফিক্সে করেছি ভাইয়া, তারপরে ওয়েব ডেভেলপের করেছি, কয়েকগুলো ফ্রি ক্লাসগুলো করেছি। সেখানেও ভাইয়া মানে এতটা ওরা না, এই মানে ওরা মিলিয়ে নিতে পারছে না আমাদের সাথে যে এভাবে কেন, কিংবা তারপরে
মানে প্রাইস মানে ভাইয়া টাকা দিয়েও